দেখো আজকে আমরা একটা ট্যালির খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে পেরোল। তোমাদের আগের দিন আমি যেটা করাচ্ছিলাম পারচেজ এন্ট্রি করিয়েছি, এরপর কিছু সেলস এন্ট্রি দু একটা করাতে বাকি আছে। তো যেহেতু পেরোলটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং পেরোলটা অনেকেরই ডিমান্ড করেছিল আর কি অনেকে, তাই আমি ডিটেলস যতটা পারবো ইজি করে তোমাদেরকে পেরোলটা করাবার চেষ্টা করবো। আজকে পেরোলটা কমপ্লিট করে দিই, তারপর নেক্সট উইকে মানে কাল থেকে আর কি, কাল বা পরশুর মধ্যে একটা ক্লাস নিয়ে নেবো। তোমাদের স্যারকে আমি বলবো যে বলে একটা ক্লাস নিয়ে নেবো, নিয়ে ওই আগের দিনের যে সামটা ছিল সেটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তা আজকের যে জিনিসটা সেটা হচ্ছে পেরোল। ট্যালিতে কিভাবে আমি পেরোল করব। পেরোল মানে হচ্ছে, ধরো তুমি যে কোম্পানিতেই কাজ করো না কেন, সেই কোম্পানি তোমাকে একটা স্যালারি দেয় এবং সেই স্যালারি যে দেয় সেই স্যালারির মধ্যে অনেকগুলো ভাগ থাকে, এইটা একটু এইটা একটু এইটা একটু, এবার দিয়ে হচ্ছে টোটাল স্যালারি। যেমন ধরো তোমার স্যালারির মধ্যে থাকে বেসিক স্যালারি থাকে, ডিআরএস মানে ডিএ থাকে, এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স থাকে, টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স থাকে, এই ধরনের অনেক রকমের জিনিস থাকে। আর তারপর সেইগুলোকে যোগ করা হয় গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি থেকে কিছু ডিডাকশন হয়, যেমন তোমার ধরো হচ্ছে পিএফ কাটা হয়, ইএসআই কাটা হয়, ইনকাম ট্যাক্স মানে টিডিএস কাটা হয়, তারপর তোমার পি ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স কাটা হয়। এই সমস্ত জিনিসগুলো কেটে তোমার অ্যাকাউন্টে নেট টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠানো হয়। তাহলে আজকে আমরা শিখবো একটা কোম্পানিতে কিভাবে পেরোল আমি এন্ট্রি করব, কিভাবে তার অ্যাটেন্ডেন্স ওয়াইজ আমি কাজ করব। দেখো খুব ইজি ওয়েতে আমি তোমাদেরকে করাবো। তোমাদের গ্রুপে অলরেডি আমি একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছি, সেই পিডিএফে স্টেপ ওয়াইজ করা আছে, একদম স্টেপ বাই স্টেপ। তা আমি পেরোল করার জন্য প্রথম ট্যালিটাকে আমি ওপেন করে ট্যালির মধ্যে একটা পেরোল বলে কোম্পানি তৈরি করবো আমার নিজের পছন্দের মতো। দেখো এই পিডিএফটা তোমাদেরকে আমি পাঠিয়েছি। দেখো প্রথম বলছে পেরোল ইন ট্যালি প্রাইম। ট্যালি প্রাইমে পেরোল কিভাবে আমি এন্ট্রি করব, তার জন্য আজকে আমরা চলো। তাই প্রথমে হচ্ছে আমি ট্যালি প্রাইমটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দাঁড়াও এক মিনিট, ট্যালি প্রাইমটা ওপেন হোক। দেখো ট্যালি প্রাইম ওপেন করে নিলাম। তো আমি অলরেডি পেরোল একটা দেখো ক্রিয়েট করেছিলাম, সেই পেরোলটাকে আমি ডিলিট করে দেবো, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তা পেরোলটাকে আমি আগে ডিলিট করব। পেরোল বলে একটা কোম্পানি করা ছিল, সেই কোম্পানিটাকে আমি ডিলিট করে দেবো আগে। আমি ডিলিট করে দেবো। এরপর আমি একটা কোম্পানি ক্রিয়েট করব পেরোল নাম দিয়ে। তো চলো, কোম্পানি ক্রিয়েট করার জন্য আমরা জানি অল কে গিয়ে ক্রিয়েটে যে আমি তৈরি করব পেরোল। পেরোল বলে একটা কোম্পানি আমি ক্রিয়েট করছি, পেরোল প্রাইভেট লিমিটেড করে দিচ্ছি। পেরোল প্রাইভেট লিমিটেড, অ্যাড্রেসটা আমি নিজের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে দেখো কিছু দেখাবার নেই, কোম্পানি ক্রিয়েট আমি অলরেডি শিখিয়েছি, তাই কোম্পানি ক্রিয়েটটা কিছু দেখালাম না। কোম্পানি ক্রিয়েটগুলো আমি তোমাদের করে চলে গেলাম। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ডেটটা নেব। দেখো অঙ্কটাতে আমি কি দিয়ে ডেট দিয়েছি, অঙ্কটাতে আমি দেখো যে কোনো কাজগুলো করেছি সেটা হচ্ছে এরকম মানে 20 দিয়েছি, মানে 31শে মে 2020। তার মানে আমাকে যে ইয়ারটা নিতে হবে সেই ইয়ারটা হচ্ছে 1 এপ্রিল 2020 থেকে স্টার্ট হয়েছে। আমি এটা ধরে নিলাম 1 এপ্রিল 2020 থেকে আমার ইয়ারটা স্টার্ট হয়েছে। তো সেই ধরনের আমি একটা ইয়ার নিলাম। ইয়ার কমপ্লিট করে যখনই এন্টার দিলাম কোম্পানির, তখন দেখো এই পেজটা আমার ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমাকে পেরোলের জন্য কিছু সেট আপ করতে হবে। আমি ওখানে সেট আপটা তোমাদের পিডিএফে অলরেডি করে পাঠিয়েছি, তার সত্ত্বেও তোমরা একদম নিখুঁতভাবে দেখো আমি কি সেট আপ করছি। তোমরা যখনই কোম্পানি ক্রিয়েট করবে, তো কোম্পানি ক্রিয়েট করার পর যখন এন্টার দেবে, তখন তোমাদের এই ধরনের জিনিস ওপেন হবে। তো এই ধরনের জিনিস ওপেন হওয়ার পর দেখো এখানে পেরোল কিছু দেখাচ্ছে না। না দেখাবার জন্য তোমরা দেখো এখানে লেখা আছে শো মোর ফিচার্স। এই শো মোর ফিচার্সে যেতে হবে।
এই শো মোর ফিচার্সে যখনই ক্লিক করবে দিয়ে ওটাকে ইয়েস করবে। যখনই ইয়েস করবে তারপর দেখো তোমাদের এইটা নো থাকবে, এরকম থাকবে। যখনই ইয়েস করলে তখন এই ধরনের জিনিস দেখাবে। এখানেও দেখো পেরোল দেখাচ্ছে না, এখানেও পেরোল দেখাচ্ছে না, তাই তোমাকে তখন কি করতে হবে, শো অল ফিচার্স এইটাকে ইয়েস করতে হবে, শো অল ফিচার্সকে ইয়েস করতে হবে। যখনই ইয়েস করবে ওই পুরো কোম্পানির যে ফিচার সেটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাবার পর তোমাকে দেখো তিনটে জিনিসকে ইয়েস করতে হবে। কটা জিনিস? তিনটে জিনিস। তোমার যা থাকবে তুমি কোনো কিছু ছেড়খাড় করবে না, কোনো কিছু চেঞ্জ করবে না, শুধু তিনটে জিনিস চেঞ্জ করবে। প্রথম হচ্ছে এনেবেল কস্ট সেন্টার, এটা তোমার নো থাকবে। এনেবেল কস্ট সেন্টার এটা তোমার নো থাকবে, এইটা তোমাকে ইয়েস করতে হবে। যাদের ইয়েস থাকবে খুবই ভালো, যাদের ইয়েস থাকবে না ওটাকে ইয়েস করবে। তাহলে এনেবেল কস্ট সেন্টার এটাকে আমি ইয়েস করলাম, 1 নম্বর। 2 নম্বর দেখো জিএসটি আমার এখানে কাজে লাগবে না, তাই জিএসটিকে নো করলাম। টিডিএসও কাজে লাগবে না, নো করে দিলাম। কারণ আমি যেগুলো আমার কাজে লাগবে না সেগুলোকে আমি সব নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেনটেন পেরোল। তিনটে জিনিসকে আমাকে করতে হবে বলেছি ইয়েস। একটা হলো কস্ট সেন্টার, এনেবেল কস্ট সেন্টার এটা ইয়েস, আর হচ্ছে মেনটেন পেরোল এইটাকে ইয়েস করতে হবে। এটা তোমাদের নো থাকবে। নো থাকা অবস্থায় তোমাকে যেমনি ইয়েস করবে, যখনই ইয়েস করবে তারপর আবার তলারটা এটাও তোমার নো থাকবে, এটাকেও ইয়েস করতে হবে। তো যখনই তুমি ইয়েস করলে, এটা ইয়েস করে যখনই এন্টার মারবে, যে এনেবেল পেরোল স্ট্যাটাস, যখনই এটা ইয়েস করে এন্টার করবে তখন তোমার এই পেজটা ওপেন হয়ে যাবে। এই ধরনের একটা পেজ ওপেন হবে। এই পেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পেজ। এই পেজের ডিটেলসগুলো তোমাকে দিতে হয়। মানে তুমি অ্যাজ এ কোম্পানি, তোমার কোম্পানি যখন তুমি প্রভিডেন্ট ফান্ডে রেজিস্ট্রেশন করেছিলে তারা তোমাকে একটা কোম্পানি কোড দিয়েছিল, তার ডিটেলস এখানটা রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যখন ইএসআইয়ের জন্য সার্টিফিকেট নিয়েছো সেই ইএসআইয়ের জন্য এখানে একটা তোমার ডিটেলস দিতে হবে। আর এখানে তোমার যদি পেনশন স্কিম থাকে তাহলে পেনশন স্কিমের জন্য এখানে ডিটেলস দেবে, আর ইনকাম ট্যাক্স যদি থাকে তার ডিটেলস এখানে থাকবে। তো এই ডিটেলসগুলো তোমাকে ফিল করতে হবে। আমি দেখো তোমাদেরকে একটা অলরেডি পিডিএফ পাঠিয়েছি, সেই পিডিএফে দেখো ডিটেলস দেওয়া আছে। তাহলে আরও কেউ জয়েন করবে, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়েছি, এখানে দেখো ডিটেলস আছে, এটা দেখে দেখে এই দেখো। প্রথমে এটা আমি তোমাদেরকে করে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। প্রথমে বলছে গেট অ্যাপ ট্যালি মানে থাকতে হবে, তারপর F11 টিপতে হবে। আমি কোম্পানি ক্রিয়েট করার পর অটোমেটিক আমার F11টা অন হয়ে গিয়েছিল। যাদের ধরো অলরেডি কোম্পানি ক্রিয়েট করা আছে তখন তারা গেটওয়ে অ্যাপ ট্যালি থেকে F11 টিপে ওই কোম্পানি ফিচার্সে যাবে। কোম্পানি ফিচার্সে যাওয়ার পর এনেবেল কস্ট সেন্টার এটাকে ইয়েস করতে হবে, মেনটেন পেরোল এটাকে ইয়েস করতে হবে, এনেবেল পেরোল স্ট্র্যাটেজি এটাকে ইয়েস করতে হবে। যখনই ইয়েস করবে, এখানে কীভাবে ইয়েস করবে এগুলো আমি সব এই ছকটা দেখিয়ে দিয়েছি, কোনগুলো কোনগুলো ইয়েস করতে হবে। ইয়েস করার পর যখনই তুমি এন্টার দেবে তখনই এই পেজটা ওপেন হবে। এই পেজটা তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো এই পেজটা আমি তোমাদের পূরণ করে নিই, একটু তাড়াতাড়ি পূরণটা করে নেওয়ার চেষ্টা করছি। দাঁড়াও, চলো। এই পেজটা আমি দেখো তোমাদেরকে যে ডিটেলসটা দিয়েছি পিডিএফে সেই ডিটেলস অনুযায়ী তোমরা পূরণ করবে। আমি একদম পূরণ করে নিচ্ছি। DNPNB এন্টার দিলাম। আচ্ছা, এটা উপরেরটা এখানে হয়ে গেছে, দেখছো? এটা হলো, তারপরে 0014 আমি এগুলো পূরণ করে নিচ্ছি সব। আবার কেউ এলো মনে হচ্ছে, একজন মাঝখানে কেউ এলে খুব সমস্যা। এটা বলছে ইএসআই ব্রাঞ্চ অফিস, আমি দুর্গাপুর দিয়ে দিচ্ছি। তোমাদের ওখানে কি লেখা আছে জানি না, আমি দুর্গাপুর দিচ্ছি। আমি দুর্গাপুর দিলাম। তারপর এখানে ধরো তোমার একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং ডে 26 দিন, ঠিক আছে? 26 দিন হয়, কারণ 30 দিন, একটা মাস সমান 30 দিন, তার মধ্যে 4টে সানডে আছে, 4টে সানডে বাদ দিলে 26 ডেজ। তো এটা হয়ে গেল। তারপর এখানে চলো আমি এটা চেক করে নিই।
দেখো এখানে বলছে তোমার ডিডাক্টর টাইপ, মানে যে কাটছে, যদি গভর্নমেন্ট কোম্পানিতে তুমি কাজ করো তখন তোমার গভর্নমেন্ট হবে, আর গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো কোম্পানি হলে তখন তোমার সেটা আদার্স করতে হবে। তো আমি এখানে আদার্স করে দিলাম। এগুলো তুমি যেখানে কাজ করবে সেখান থেকে পেয়ে যাবে। দেখো যখনই আমি এটা ফিল আপ করার পর এন্টার দেবো, যখনই এন্টার দেবো আমার ওখান থেকে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে চলে আসার পর এটা আমি আর দুবার এন্টার দিয়ে সেভ করে নেব। যখনই এটা নিয়ে সেভ করা হয়ে গেল তাহলে আমার প্রথম স্টেপ, দেখো আমার এখানে যেমন লেখা ছিল স্টেপ ওয়ান ছিল, স্টেপ ওয়ানে হচ্ছে পেরোলটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য এত কিছু করলাম, এই 10-15 মিনিট ধরে এত কিছু করলাম, এখান পর্যন্ত আমার পেরোল অ্যাক্টিভেট হলো। কারো কোনো সমস্যা আছে পেরোল অ্যাক্টিভেট সংক্রান্ত বিষয়ে? যদি না থাকে বলো। চলো সমস্যা নেই, নেক্সট চলো। সেকেন্ড স্যার এনেবল আপনার মাল্টিপল অ্যাড্রেসেস যে অপশনটা ছিল সেগুলো কি স্যার ইয়েস করতে হবে? দাঁড়াও, ওই ওখানে আছে। হ্যাঁ ওখানটাতে আছে স্যার, কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি হলো, দেন আপনার যখন আপনি ওইখানে লাস্টে আপনি স্যার প্যান, এই যে এখানে স্যার, হ্যাঁ এখানে আদার্স এর নিচে আপনার দুটো স্যার নো করা আছে না? আদার্স এগুলো নই থাকবে, কিছু করতে হবে না। ওকে স্যার, ওকে ঠিক আছে, এগুলো নো থাকবে, কিছু চেঞ্জ করা থাকবে। দেখো ওই জন্য আমি তোমাদের এই ছবিটা দিয়ে দিয়েছি, এখানে যেগুলো ইয়েস করাচ্ছে সেগুলো ইয়েস করবে, বাকি সব নো থাকবে। আচ্ছা, শুধু পেরোলের জন্য। তারপর তুমি যখন কাজ করবে তোমার বিভিন্ন রকম ইয়েস নো করতে হয়, সেগুলো তো করতেই হবে। এরপর স্যার কি ওই মাস্টার ক্রিয়েশনে যাবে নাকি স্যার? হ্যাঁ এরপর দেখো, এরপর স্টেপ টু এ দেখো আমি কি করেছি, আমি এখানে 5টা এমপ্লয়ির নাম দিয়ে দিয়েছি, 5টা এমপ্লয়ির নাম দিয়েছি। ঠিক আছে, শিবানী গুপ্তা, সঞ্জনা কুমারী, দীপক কুমার, অলোক কুমার, আর হচ্ছে অর্জুন দেব। ঠিক আছে, এই 5 জনের নাম দেওয়া আছে, তাদের কি ডেজিগনেশন সব দেওয়া আছে। এবার তারা কবে কোম্পানিতে জয়েন করেছিল তার জয়েনিং ডেটও দেওয়া আছে। ধরো প্রথম আছে দেখো হচ্ছে শিবানী গুপ্তা হচ্ছে একটা ম্যানেজার। তারপর দেখো সেলস আছে 1, 2, 3 জন সেলসম্যান আছে। তারপর অ্যাকাউন্টেন্ট আছে একজন, অলোক কুমার। তা প্রথম আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে পেরোলটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল, অন হয়ে গেল। এরপর আমি চলে যাব তোমার পেরোলের মধ্যে গিয়ে সব এই প্রথম গ্রুপ তৈরি করব। এই 1, 2, 3টে গ্রুপ আছে, ম্যানেজার, সেলস আর হচ্ছে অ্যাকাউন্টস, এই 3টে গ্রুপ তৈরি করব। তারপরে এমপ্লয়ীদের নাম তৈরি করব। ঠিক আছে, চলো প্রথম তাহলে আমি ট্যালিতে যে গ্রুপটা তৈরি করি। গ্রুপ তৈরি করার জন্য আমাকে প্রথম যে থাকতে হবে গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালিতে থাকার সময় আমাকে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর দেখো তলায় আছে পেরোল মাস্টার। এই দেখো পেরোল মাস্টারের প্রথমেই আছে আমার এমপ্লয়ি গ্রুপ। তো আমি এমপ্লয়ি গ্রুপে চলে গেলাম, এমপ্লয়ি গ্রুপে এন্টার দিয়ে আমি প্রথম হচ্ছে কি ম্যানেজার বলে আমার একটা গ্রুপ আছে, এটা প্রাইমারি থাকবে, এন্টার দিয়ে সেভ করে দাও। তারপর হচ্ছে সেলস বলে একটা গ্রুপ আছে, ওটা তৈরি করে নিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্টস বলে একটা, এই হচ্ছে 3টে গ্রুপ ছিল, 3টে গ্রুপ তৈরি হয়ে গেল। এখান থেকে আমি এক্সকেপ করে বেরিয়ে এলাম। গ্রুপ হয়ে যাওয়ার পর তারপর চলে যাবো আমি এমপ্লয়িতে। যে এমপ্লয়ির নামগুলো আছে আমি এমপ্লয়ি নামগুলো পরপর করে যাব। দেখো এমপ্লয়ি এন্টার দিলাম, দিয়ে খুলে গেল আমার এমপ্লয়ি যখন আমার অন হয়ে গেল, তাহলে প্রথমে আছে আমার, দেখো দেখে নাও, শিবানী গুপ্তা ম্যানেজার। তাহলে চলো আমি লিখছি শিবানী গুপ্তা। আচ্ছা দেখো শিবানী গুপ্তা এন্টার দিলাম। আন্ডার তোমার দেখো এখানে বলেছে ম্যানেজার, তাহলে আমি যখনই কিবোর্ডে প্রেস করলে ম্যানেজার চলে এলো। ম্যানেজার এখানে বলছে ডেট অফ জয়েনিং। দেখো তোমার প্রবলেমটা দেখো, ডেট অফ জয়েনিং ছিল কত, হচ্ছে 1 মে 2020। তো আমি লিখে দেবো 1 মে 2020 লিখে দিলাম। দেখো চললো 1 মে 2020।
এরপর হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস। এক্ষুনি আমি স্যালারি ডিটেলসটাকে ডিফাইন করবো না, এটা নো থাকবে। এখানে ইয়েস করলে আমাকে ডিটেলসটা দিতে হবে, তো এটা আমি এক্ষুনি দেবো না, একটু পর আমি দেবো। তো এটা আমার নো থাকবে। তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো বলছে এমপ্লয়ি নাম্বার। তোমার এই প্রবলেমটাতে আমি কোনো এমপ্লয়ি নাম্বার টাম্বার কিছু দিইনি। এই ডিটেলস দেওয়া থাকলে প্রত্যেকটা এমপ্লয়ি ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। আমি মোটামুটি একটা নাম্বার দিয়ে কথা 01 দিলাম, প্রথমে একটা 001, এন্টার দিলাম। ডেজিগনেশন এ বলেছে ম্যানেজার, তো আমি ম্যানেজার লিখে দিলাম, ম্যানেজার। আর ফাংশন আমি কিছু দিলাম না, লোকেশন কিছু দিলাম না, জেন্ডারটা হচ্ছে মেল, কি লিখেছে শিবানী, শিবানী মানে ফিমেল আছে, ফিমানি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ আমার জানা থাকলে আমি দিতাম, আমি জানি না, কিচ্ছু দিলাম না, আমি কিচ্ছু দেবো না, আননোন করে এগুলো আমার কিচ্ছু করবো না। এন্টার দিয়ে আমি সেভ করে দেবো, কিচ্ছু করবো না। আমার ডিটেলস থাকলে আমি প্রত্যেকের ডিটেলস এখানে বসাবো, পিএফ নাম্বার, ইউএফ নাম্বার, যা ডিটেলস থাকবে কোনো এমপ্লয়ির, সেই ডিটেলসটা তোমাকে বসাতে হবে। যেহেতু এখানে আমার নেই কোনো ডিটেলস, আমি বসাচ্ছি না। এন্টার দিয়ে সেভ করে দিলাম, তাহলে শিবানী গুপ্তা হয়ে গেল। তারপর কি আছে দেখো, তারপর আছে সঞ্জনা কুমারী। দেখো আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম ট্যালিতে কপি পেস্ট করা যায় না, কিন্তু ট্যালিতে কপি পেস্ট করা যায়। এটাকে আমি কপি করে নিলাম, করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। দেখো পেস্ট হয়ে গেল। ধরো আবার কেউ জয়েন করলো মনে হচ্ছে, হয়ে গেছে। তো আমি কপি করে সঞ্জনা কুমারীকে পেস্ট করে দিলাম। এই সঞ্জনা কুমারী কি ছিল, একজন সঞ্জনা কুমারী। স্যার ওখানে অ্যালায়েন্সটা কি জিনিস? অ্যালায়েন্সটা শোনো, অ্যালায়েন্স হচ্ছে আরেকটা জিনিস। তুমি অনেক জায়গায় ফর্ম ফিল আপ করার সময় দেখবে, লেখার সময় লেখা থাকে দেখবে অ্যালায়েন্স, ঠিক আছে? নেমের পর তোমার অ্যালায়েন্স একটা থাকে, যদি তার নাম না থাকে সেই অ্যালায়েন্সটা দিতে হয়। অ্যালায়েন্স হলো একটা জিনিস, আমি ওই জিনিসটা ক্লিয়ার নয় যদিও আমার কাছে, কিন্তু আমি অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতেও দেখেছি ওখানে অ্যালায়েন্স লেখা থাকে। তোমার এটা কোশ্চেনটা করলে যখন আমি একটু জেনে বলবো পরের দিন, হ্যাঁ? ঠিক আছে। শুধু এখানেই নয়, অনেক যে অন্য জায়গাতেও থাকে দেখেছি অ্যালায়েন্স। তা চলো, এটা হচ্ছে দেখো সঞ্জনা কুমারী কি, সঞ্জনা কুমারী হচ্ছে সেলস। তো এখানে আমি সেলস লিখবো, চলে আসবে সেলস। এর ডেট অফ জয়নিং, দেখো ডেট অফ জয়নিং সবার সেম আছে, 1/5/20 করে দিলাম। এটা নো করলাম। এখানে ধরো 002 করে দিলাম। ডেজিগনেশন হচ্ছে সেলসম্যান করে দিলাম, এখানে ফাংশন কিছু দিলাম না, জেন্ডার সঞ্জনা ফিমেল আছে, আর কিছু করলাম না। এন্টার দিয়ে সেভ করে দেবো, কিচ্ছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। ওমেন হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, তো দুটো হয়ে গেল। তারপর হচ্ছে দীপক কুমারে গেলাম, এটাকে কপি করলাম, দীপক কুমার, পরের জন দীপক কুমার করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে সেলস। চলো এখানে হচ্ছে 1/5/20, এন্টার দিলাম। এখানে হচ্ছে 003 এমপ্লয়ি কোড দিলাম। ডেজিগনেশন হচ্ছে, এটা হচ্ছে সেলসম্যান করে দিলাম, আর কিচ্ছু করবো না। এটা হচ্ছে তোমার দীপক কুমার মেল করে দিলাম, দিয়ে আর কিচ্ছু করবো না। এন্টার দিয়ে সেভ করে দিলাম। তো এইটা হয়ে গেল। তারপর হচ্ছে অলোক কুমার, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর কি। চলো এটাকে কপি পেস্ট করে দিলাম, দিয়ে এটা হচ্ছে অ্যাকাউন্ট লিখলাম, অ্যাকাউন্টেন্ট চলে এলো। 1/5/20 দিলাম, এটা নো করে দিলাম। এটা 004, এন্টার দিলাম। ডেজিগনেশন অ্যাকাউন্টেন্ট ছিল, দিলাম না আমি কিছু, আর কিছু করবো না। এন্টার দিয়ে সেভ করে দেবো। তারপর দেখো লাস্ট আছে কি, অর্জুন দেবটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে তোমার সেলসম্যান ছিল অর্জুন দেব, 1/5/20 করে দিলাম। এটা 005, এটা হচ্ছে সেলসম্যান করলাম। এটা হচ্ছে মেল, আর কিছু করলাম না। এন্টার দিয়ে সেভ করে দিলাম। ব্যাস, এখান পর্যন্ত সেভ হয়ে গেল। দেখো তাহলে কজনের নাম হলো আমার, এইখান পর্যন্ত কমপ্লিট হলো, ঠিক আছে? এখান পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। এখান পর্যন্ত কারো সমস্যা আছে? যদি কারো সমস্যা থাকে বলো। আমি দুটো স্টেপ করলাম এখন পর্যন্ত। প্রথম হচ্ছে পেরোলটাকে অ্যাক্টিভেট করলাম। পেরোল অ্যাক্টিভেট করা, বলো স্যার আরেকবার বলুন, আমি একটু দেরিতে আর হচ্ছিল না, নেট চলছিল। ঠিক আছে, দেখো আমি এখন পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে প্রথম পেরোল অ্যাক্টিভেট করেছি। আমি এই অঙ্কটা থেকে করানোর জন্য পেরোল অ্যাক্টিভেট করেছি। পেরোল অ্যাক্টিভেট করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে একটা পেরোল বলে আমি কোম্পানি তৈরি করে নিয়েছি। ধরো তুমি তোমার নিজের কোম্পানিতে কাজ করছো, আমি এইটা শুধু পেরোলের জন্য করছি বলে পেরোল বলে একটা কোম্পানি তৈরি করেছি। পেরোল কোম্পানি তৈরি করার পর দেখো এটা হচ্ছে গেটওয়ে অফ ট্যালি।
এই পেজে থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে F11 টিপবো। F11 টেপার পর পেরোল লিমিটেড বলে যে কোম্পানিটা করেছিলাম তার মধ্যে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাকে এখানে তিনটে জিনিসকে ইয়েস করতে হবে। প্রথম হচ্ছে এনেবেল কস্ট সেন্টার, এখানে লেখা আছে এনেবেল কস্ট সেন্টার, এটাকে ইয়েস করতে হবে। এনেবেল কস্ট সেন্টার এটাকে ইয়েস করতে হবে। দ্বিতীয় ইয়েস করতে হবে মেনটেন পেরোল, এটাকে ইয়েস করতে হবে। তারপর এনেবেল পেরোল স্ট্যাটুটারি, এটাকে ইয়েস করতে হবে। যখনই এই দুটোকে ইয়েস করে এন্টার দেবো আমি, তখন এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা তোমাকে ডিটেলসটা পূরণ করতে হবে। এটা কি, ধরো তুমি যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি তো প্রভিডেন্ট ফান্ডের জন্য রেজিস্ট্রেশন করেছে নিজের নামে, তো সেই তার ডিটেলস তারা তোমাকে প্রোভাইড করবে, তুমি তার ডিটেলসটা দেবে। তারপর ইএসআই এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্সে যদি কেউ অ্যাক্টিভেট করে থাকে নিজের কোম্পানিকে, তাহলে তার ডিটেলস থাকবে, তার ডিটেলসটা তুমি এখানে দেবে। তারপর হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিমে যদি কেউ থাকে তার ডিটেলসটা এখানে দেবে। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, মানে তোমার হচ্ছে ট্যান নাম্বার, তারপর তোমার হচ্ছে টিডিএস কাটার জন্য যে নাম্বার, টিসিএস কাটার জন্য যে নাম্বার, কোন ডিপার্টমেন্টের মধ্যে আছো তুমি, কোন জায়গায় আছে তোমার কোম্পানিটা কি, গভর্নমেন্ট আদার্স, সেখানে আমি আদার্স করলাম। এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর এন্টার দেবে। এন্টার দিয়ে এটাকে সেভ করবে, সেভ করার পর এটাকে সেভ করে দেবে। এই হলো তোমার এখান পর্যন্ত আমি করলাম। প্রথম হচ্ছে পেরোলটাকে অ্যাক্টিভেট করলাম, এটা পেরোল অ্যাক্টিভেট হয়ে গেল। পেরোল অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর দেখো আমি যে প্রবলেমটা দিয়েছি, দ্বিতীয় যে আমার স্টেপ আছে দেখো, স্টেপ 2, প্রথম স্টেপ হয়ে গেল। স্টেপ 2 বলেছি ক্রিয়েট এমপ্লয়িজ গ্রুপ অ্যান্ড এমপ্লয়িজ মাস্টার, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে দেখো আমার এই যে এগুলো হচ্ছে এমপ্লয়িজ গ্রুপ, ম্যানেজার, সেলস অ্যাকাউন্টস আর হচ্ছে সেলস। তাহলে এই তিনটে গ্রুপ প্রথম তৈরি করব, তারপর প্রত্যেকটা এমপ্লয়ির নাম আমি তৈরি করব। তাহলে গ্রুপ তৈরি করার জন্য প্রথম আমি বললাম ক্রিয়েটে যাব। এই গেটওয়ে অফ ট্যালিতে থাকা অবস্থায় ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এই পেরোল মাস্টারের মধ্যে দেখো এমপ্লয়ি গ্রুপ আছে। এই প্রথম গ্রুপটা যেন কেউ করে দিও না, প্রথম গ্রুপটা নয় বা স্টক গ্রুপ নয়, পেরোলের মধ্যে এমপ্লয়ি গ্রুপ। এই এমপ্লয়ি গ্রুপের মধ্যে গিয়ে আমাকে এন্টার দেবো। এন্টার দিয়ে আমাকে তিনটে গ্রুপকে তৈরি করতে হবে। আমি অলরেডি দেখো অল্টার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তিনটে গ্রুপ অলরেডি তৈরি করেছি। দেখো অ্যাকাউন্টস বলে একটা গ্রুপ তৈরি করেছি, শুধু অ্যাকাউন্টস লিখবো, এন্টার দেবো, সেভ করবো। ম্যানেজার বলে করেছে, সেলস বলে করেছি। এই গ্রুপ হয়ে গেল। তারপর হচ্ছে আমাকে তৈরি করতে হবে এমপ্লয়ি। নিচে দিয়ে দেখা আছে এমপ্লয়ি যখনই এন্টার করবো, দেখো আমি অলরেডি 5 জনের এমপ্লয়ির নাম এন্টার করে দিয়েছি। তা প্রথম ছিল আমার হচ্ছে শিবানী গুপ্তা, দেখো আমি শিবানী গুপ্তাতে গেলাম। শিবানী গুপ্তাতে যে দেখো যখনই শিবানী গুপ্তা, তার হচ্ছে ডেজিগনেশন কী ছিল দেখো, আন্ডার ছিল দেখো ম্যানেজার, তাই ম্যানেজার করেছি আমি। সে জয়েনিং ডেট অফ জয়েনিং, দেখো ডেট অফ জয়েনিং আমার ছিল 1 মে 2020, তাহলে 1 মে 2020, সেই 1 মে 2020 আমি করেছি। তারপর হচ্ছে ডিফাইন স্যালারি ডিটেলস, এটা আমি নো করলাম এখন, কারণ পরে আমি এটাকে ইয়েস করে কাজ করব, এখন ইয়েস করলে হবে না, তো এটা আমার নো রাখলাম। এন্টার দিলাম। তারপর তুমি যে এই যে শিবানী গুপ্তা দিলে, তার যদি কোনো ডিটেলস থাকে, তার অ্যাড্রেস কোথা, তার কোড কত, তার ডেজিগনেশন কী, তার ফাংশন কী, তার আধার নাম্বার, প্যান নাম্বার, যা ডিটেলস থাকবে সব তোমার এখানে দিতে হবে। আমার যেহেতু এখানে কোনো ডিটেলস নেই, তাই আমি কিছু দিইনি, শুধুমাত্র আমি এমপ্লয়ি কোড নিজের মন থেকে 1 2 3 করে দিয়ে গেছি। দিয়ে এই সব কটা জিনিস আমি তৈরি করলাম। এই 1 2 3 4 5টা আমার এমপ্লয়ির নাম তৈরি হয়ে গেল। তাহলে দেখো আমার স্টেপ 2 কমপ্লিট হলো। স্টেপ 2 এর মধ্যে আরেকটা আছে, বলছে ক্রিয়েট এ ইউনিট অফ মাস্টার, একটা ইউনিট তৈরি করতে বলেছে। সেটা কি করতে বলেছে, আওয়ার্স এবং মিনিটস, এই দুটো জিনিস দিয়ে করতে বলেছে। আওয়ার্স এবং মিনিট দিয়ে দুটো আমাকে ইউনিট তৈরি করতে বলেছে, দিয়ে কম্পাউন্ড ইউনিট তৈরি করতে বলেছে। চলো আমি ট্যালিতে গেলাম। যাবার পর দেখো এখানে লেখা আছে ইউনিটস, তারপর আমি ক্রিয়েটে যাবো, আবার সরি ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পর দেখো পেরোলের মধ্যে আছে আমার ইউনিটস, এই যে ইউনিটসটা আমি এন্টার করলাম। এন্টার করার পর প্রথম দেখো আমার টাইপ লেখা আছে সিম্পল, এই সিম্পলটাই থাকবে, কোনো চেঞ্জ করবো না। এখানে আমি প্রথম লিখবো আওয়ার্স, HRS করে দিলাম সংক্ষেপে আওয়ার্স। ঠিক আছে, আর কিছু করলাম না, এন্টার দিলাম। কিচ্ছু এখানে হচ্ছে ডেসিমেল প্লেস 0ই থাকবে, করে দিলাম। তারপর হচ্ছে মিনিটস, MINS করে দিলাম। হ্যাঁ মিনিটস, আচ্ছা MIN তাই করে দিই, অসুবিধা কিছু নেই, MINS করে দিলাম। মিনিট করে দিলাম, তাহলে প্রথমটা বড় রেখে তাহলে বুঝতে ভালো হবে। MINS মিনিটস করে দিলাম। এন্টার দিলাম। এখানে হচ্ছে ডেসিমেল প্লেসটা 2 দেবো, কারণ মিনিট দেখো আমার হয়, যদি কেউ বলে যে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কি 1 আওয়ার্স, 1.30 আওয়ার্স, তাহলে ডেসিমেল প্লেসটা অবশ্যই মিনিটের জায়গায় 2 হবে। আর যদি তুমি 1 করো, তাহলে কেউ যদি বলে 1.5 ঘন্টা, তখন হবে 1.330টা দেখাবে না তখন। তাই এখানে আমি 2 করলাম, ডেসিমেল প্লেসটা হবে 2, দিয়ে এন্টার দিলাম। যখনই এটা দেখো 2টো ইউনিট তৈরি করতে বলেছিল, 2টো ইউনিট আমার তৈরি হলো। এরপর বলে যে কম্পাউন্ড তৈরি করতে,
দেখো প্রথম বলছে দুটো ইনপুট স্যার ওই জায়গাটা যদি স্যার ভুল হয়ে যায় তাহলে সেটা কারেকশন কি করে করবো? দেখিয়ে দিচ্ছি কি করে ভুল হলে কারেকশন করে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, ধরো তোমার এই 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 দুটো তৈরি হয়ে গেল, ও আমাকে বললো এই ধরুন স্যার আমার মিনিটটা ভুল হয়ে গেছে, তাই তো? ধরো আমার ভুল হয়ে গেছে মিনিটসটা আমার, বা যে মিনিটসটা তৈরি করলাম ডেসিমেল প্লেটটা আমি দিতে ভুলে গেছি, তো আমি আবার গেলাম অল্টারে, অল্টারে যাওয়ার পর ইউনিটে চলে গেলাম, ইউনিটে গেলাম, ইউনিটে যাওয়ার পর ওই যে মিনিটসটাই গেলাম, মিনিটসে যাওয়ার পর এই দেখো দেখাচ্ছে এখন ধরো আমার তখন 0 ছিল, বা এখন টুকরো আমি 0 করে দিলাম, সেভ হয়ে গেল। আমি আবার হচ্ছে চেঞ্জ করে 2 করতে পারি, ঠিক আছে? সবসময় অল্টারে গিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমার চেঞ্জ হলো 1 নম্বর। এরপর আমাকে দেখো আমি আবার ক্রিয়েটে থাকি, ক্রিয়েটে থাকা অবস্থা দিয়ে আমি কাজ করছিলাম, ইউনিটসে ছিলাম, দিয়ে বলছে দেখো অঙ্কটাতে বলেছে প্রবলেমটাতে যে ক্রিয়েট দ্য কম্পাউন্ড ইউনিট। তা কম্পাউন্ড ইউনিটটা আমি তৈরি করব, কি করে করব? দেখো উপরে লেখা ছিল টাইপটা সিম্পল, আমি একবার কিবোর্ডে ব্যাক পেজ দেবো, যখনই কিবোর্ডে ব্যাক পেজটা টিপলাম তখনই দেখো চলে এলো ওপরে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর প্রথমে দেখো আমার লেখা আছে ফার্স্ট ইউনিটটা আমি আওয়ার্স নিলাম, তারপর হচ্ছে 1 আওয়ার সমান কত 60 মিনিটস, সেকেন্ড ইউনিটটা মিনিট নিলাম। কারো অসুবিধা আছে? ব্যাক পেজ দিয়ে আমি সিম্পলটাকে কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড করার পর ফার্স্ট ইউনিটটা নিলাম আওয়ার অফ 60 মিনিট, 1 আওয়ার সমান 60 মিনিটস দিয়ে সেভ করলাম, এন্টার দিয়ে হয়ে গেল আমার ইউনিটটা কমপ্লিট হয়ে গেল তৈরি করা। দেখো এখানে আমার ইউনিট করতে বলেছিল, ইউনিট কমপ্লিট করে দিলাম। তারপর আমার আছে স্টেপ 3, স্টেপ 3তে বলছে আমাকে অ্যাটেন্ডেন্স বা প্রোডাকশন টাইপ দুটো তৈরি করতে হবে, ঠিক আছে? দুটো তৈরি করবো, একটা হচ্ছে পেজেন্ট, একটা হচ্ছে ওভারটাইম, ঠিক আছে? চলো এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখো সবাই। দেখো এরপর দেখো তলাতে আছে অ্যাটেন্ডেন্স, আমি পরপর করে যাচ্ছি, দেখো গ্রুপ, এমপ্লয়ি, ইউনিটস, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, পরপর আমি কোনো কিছু মিস করছি না, দিয়ে এন্টার দিলাম অ্যাটেন্ডেন্সের মধ্যে। প্রথম আমাকে কি তৈরি করতে বলেছে? পেজেন্ট। তাহলে আমি একটা পেজেন্ট বলে তৈরি করে নিই, পেজেন্ট তৈরি করলাম, আন্ডারটা প্রাইমারি থাকবে, ঠিক আছে? এখানটা দেখো অ্যাটেন্ডেন্ট টাইপস, পেজেন্ট মানে কি তুমি যতদিন পেজেন্ট থাকবে তোমার তার ভিত্তিতে তোমাকে স্যালারি দেওয়া হবে, তুমি যতদিন পেজেন্ট থাকবে তার ভিত্তিতে তোমাকে স্যালারি দেওয়া হবে, তাই তো? তাই এখানে দেখো কতগুলো জিনিস আছে, দেখো প্রথম আছে অ্যাটেন্ডেন্স অবলিক দিয়ে পে লিভ উইথ পে, মানে এটা মানে কি তুমি অ্যাটেন্ডেন্স হলে তোমাকে পে করা হবে, আর এখানে লিভ উইদাউট পে মানে কি তুমি যেটা অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে স্যালারি দেওয়া হবে না। তো এখানে আমাকে প্রথম অপশনটা করবে অ্যাটেন্ডেন্স অবলিক লিভ উইথ পে, এটা এন্টার দিলাম, দিয়ে দেখো আমাকে এখানে অঙ্কটা দেখো ডে করতে বলেছে, দেখো কি করতে বলেছে বলে দিয়েছে এখানে, পেজেন্ট আন্ডার প্রাইমারি অ্যাটেন্ডেন্স অবলিক লিভ উইথ পে, আর ডে টাইপস হচ্ছে ডে, দেখো এখানে সব করা চলেছে, দেখো পেজেন্ট প্রাইমারি তারপর অ্যাটেন্ডেন্স অবলিক লিভ উইথ পে আর ডে অটোমেটিক চলেছে, এন্টার দিলাম, সেভ হয়ে গেল। তাহলে একটা আমার হলো। 2 নম্বর কি বলেছে? ওভারটাইম, ওভারটাইম গেলাম, দিয়ে এন্টার দিলাম, এটা হচ্ছে আন্ডার প্রাইমারি। এখানে দেখো এখানে বলেছে দেখো প্রোডাকশন, এই যে অ্যাটেন্ডেন্স আর প্রোডাকশন টাইপে বলেছে প্রোডাকশন হবে, তো এটা কি করবো আমি প্রোডাকশনে চলে যাবো, প্রোডাকশনে যখনই যাব তখন আমার কি বলছে প্রোডাকশনটা এটা বলে দিচ্ছে, দেখো আওয়ার্স ইকুয়াল টু 60 মিনিট। তাহলে চলো আমি এখানে আওয়ার্সটা, এই যে আওয়ার্স ইকুয়াল টু 60 মিনিট এটা করে দিলাম। দেখতে পেয়েছো আমি এগুলো না করলে তখন এখন পেতাম না, তাই আমি আগে থেকে এগুলো করে রাখলাম, দিয়ে আমি ইউনিটসে লিখলাম আওয়ার্স ইকুয়াল টু 60 মিনিট দিয়ে এন্টার করে দিলাম। তাহলে আমার এই হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স আর প্রোডাকশন টাইপ হয়ে গেল, তাহলে 3 নম্বর স্টেপ কমপ্লিট। তারপরে চলে যাচ্ছি আমি স্টেপ 4, বলছে পে হেড ক্রিয়েট করতে হবে, পে হেড ক্রিয়েট করতে হবে। পে হেড কী কী আছে দেখানো এখানে, বলছে বেসিক পে, তারপর বলছে হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে কনভেনিয়েন্স, তারপর বলছে ওভারটাইম। এই হচ্ছে পে হেড তৈরি করতে হবে। আর হচ্ছে আবার ডিডাকশন কতগুলো তৈরি করতে হবে, এমপ্লয়িজ পিএফ, এমপ্লয়িজ ইএসআই, প্রফেশনাল ট্যাক্স আর হচ্ছে ইনকাম ট্যাক্স। এই কটা জিনিস আমাকে পরপর তৈরি করতে হবে। তো চলো আমি পরপর তৈরি করে নিই। তাহলে বেসিক পে প্রথম তৈরি করবো, বেসিক পেটাকে আমি কপি করলাম, তোমরা হাতে লিখবে। এবার দেখো আমি এক্সকেপ করে ব্যাকে চলে গেলাম, দিয়ে দেখো লেখা আছে পে হেড, পরপর এমপ্লয়ি গ্রুপ হয়ে গেছে, এমপ্লয়ি হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, এরপর হচ্ছে আমার পে হেড, পিরিয়ডে এন্টার দিলাম। প্রথমেই আছে আমার বেসিক পে, তাহলে আমি লিখে দিলাম বেসিক পে লিখে দিলাম, তবে এন্টার দিলাম। দিয়ে দেখো লেখা আছে পে হেডস টাইপ, এটা হচ্ছে আর্নিংস ফর এমপ্লয়ি। বেসিক পে মানে কি
তোমার এটা হচ্ছে আর্নিং, যে কোনো একটা এমপ্লয়ির সেটা হচ্ছে তার আর্নিং, তো এখানে আর্নিং থাকবে। এখানে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্সটা বুঝে নাও। ধরো তুমি একটা লোকের নাম বলছি আমি, ধরো একটা লোক, সে হচ্ছে একটা কোম্পানিতে কাজ করে, তার যে স্যালারি, বেসিক স্যালারিটা, সেটাকে বারবার চেঞ্জ হয় না একদম ফিক্সড থাকে, কোনোদিন চেঞ্জ হবে না। যদি বারবার চেঞ্জ হয় বছরের মধ্যে, ধরো আজকে এই মাসে দিলাম তাকে 10,000 টাকা বেশি, পরের মাসে তাকে মনে হলো ভালো কাজ করেছে, তাকে আমি 11,000 টাকা বেসিক স্যালারি দেবো। এইভাবে যদি চেঞ্জ হয় তাহলে তোমাকে করতে হবে ভেরিয়েবল, যদি চেঞ্জ না হয় তখন করতে হবে ফিক্সড। ঠিক আছে, তা আমি ধরে নিচ্ছি আমি যেটা খুশি করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেরিয়েবল করে দেওয়াটাই ভালো, তাহলে আমি পরে চেঞ্জ করতে পারবো। ফিক্সড করলে পরে চেঞ্জ করতে পারবো না, তো আমি এখানে ভেরিয়েবল করে দিলাম। এরপর হচ্ছে তোমার বেসিক পেটা কি, তোমার একটা খরচা, কোম্পানির দিক থেকে খরচা। ধরো কোম্পানি যখন কাউকে স্যালারি দেবে, বেসিক পে যখন দেবে, সেটা হচ্ছে তার খরচা, তা সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। এবার আমি তোমাদেরকে বলে দিই, ধরো তোমরা যখন যারা কমার্সে তারা জানো, বিএল যখন তুমি করবে, এখানে দেখো বেসিক্সে আমাকে কতগুলো হেড তৈরি করতে হচ্ছে, ভালো করে দেখে নাও। বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, কনভেনিয়েন্স, ওভারটাইম, এই যে জিনিসগুলো তৈরি করতে হচ্ছে, এই জিনিসগুলো যদি আমি একটা গ্রুপের মধ্যে রেখে দিই, স্যালারি বলে যদি একটা গ্রুপ করি, যে গ্রুপের ভিতরে গ্রুপটাকে যখনই ক্লিক করব তখনই আমার পরপর জিনিসগুলো দেখাবে। আর যদি গ্রুপটা ক্রিয়েট না করি, তাহলে পিএল এ ছড়িয়ে ছিটিয়ে যেখানে খুশি এইগুলো নামগুলো পরপর দেখাবে, তা সেটা দেখতে খারাপ লাগবে। তাই আমি একটা গ্রুপ তৈরি করে নেবো, এখানে থাকা অবস্থা দিই, এই যে আন্ডারে এখানে থাকা অবস্থা দিই, আমি একটা গ্রুপ তৈরি করব, ঠিক আছে, স্যালারিজ বলে গ্রুপ। তাহলে পিএলতে যখনই আমি যাব, স্যালারি বলে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে বেসিক ফেসিক সব ভেতরে ঢুকে থাকবে। ঠিক আছে, তা আমি যাতে ওটা পিএলএতে ছিটিয়ে না থাকে, অন্য জায়গায় চলে যাতে না যায়, তার জন্য আমি একটা গ্রুপ তৈরি করে নেবো। আন্ডারের মধ্যে আমি অল সি করলাম, ওই কিবোর্ড থেকে অল সি ক্লিক করলাম, ক্লিক অল সি যখনই টিপলাম তখনই দেখো আমার গ্রুপ ক্রিয়েশন চলেছে। এখানে আমি লিখে দেবো স্যালারিজ, স্যালারিজ বলে আমি একটা গ্রুপ করলাম। এইখানে আন্ডারটা করব আমি ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স, আর কিচ্ছু করবো না। এন্টার দেবো, এন্টার দেবো, এন্টার দেবো, সেভ করে দেবো। স্যার এখানে ব্র্যাকেটের মধ্যে রাখাটার কি মানে আছে? কোনটা ব্র্যাকেট বলো? স্যার একটু গ্রুপের ওখানে দেখলাম স্যার একটা ডাইরেক্ট এক্সপেন্স আর একটা এক্সপেন্স উইদিন ব্র্যাকেট ডাইরেক্ট। ওইগুলো কিছু নয়, ওগুলো ট্যালির হচ্ছে, ট্যালি তৈরি করেছে, ওগুলো কিছু না। তুমি যে কোনো একটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভাবলাম স্যার আলাদা আলাদা কিছু হয়তো। না না, দেখো এবার বলি, দেখো বেসিক পে, বেসিক পে হলো, তাহলে এটা আমার আর্নিং ফর এমপ্লয়িজ হয়ে গেল। তারপর ভেরিয়েবল হলো, স্যালারির মধ্যে স্যালারিটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস করলাম। তা বলছে এফেক্ট যে নেট স্যালারি, বেসিক পে তো তোমার নেট স্যালারিকে এফেক্ট করবেই। বেসিক পে যত বেশি হবে নেট স্যালারি তত বাড়বে, বেসিক পে যত কমবে নেট স্যালারি তত কমবে, তো এটা এফেক্ট করবে। এটা ইয়েস রাখলাম, ইয়েস রেখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে দেখো তুমি যখন পে স্লিপ তৈরি করবে, ধরো তুমি কোনো কোম্পানিতে কাজ করছো, তুমি বলো আমাকে পে স্লিপ দাও, সেই কোম্পানি যখন তোমাকে পে স্লিপ দেবে, সেই পে স্লিপে তোমার এই বেসিক পেটা কি নামে দেখাবে, বেসিক পে বলেই দেখাবে, তাই এটা বেসিক পেই করে রাখলাম, দিয়ে এন্টার দিলাম। তারপর হচ্ছে এখানে এন্টার দেওয়ার পর এখানে কি বলছে গ্র্যাচুইটি, আমি গ্র্যাচুইটি এখানে ধরিনি, গ্র্যাচুইটি নই থাক, কিচ্ছু করবো না। তারপর বলছি দেখো সে ইনকাম ট্যাক্স ডিটেলস, এইটাকে আমি ইয়েস করবো, ইনকাম ট্যাক্সটা আমি দেখাবো এখানে, কারণ আমার হচ্ছে ইনকাম ট্যাক্স বলে একটা জায়গা জিনিস আছে, দেখো এখানে দেখে নাও, এই যে ইনকাম ট্যাক্স আছে, যে ইনকাম ট্যাক্স, তাই এটাকে আমি ইয়েস করলাম, ইনকাম ট্যাক্সটাকে ইয়েস করে যখনই এন্টার মারবো তখনই এই জিনিসটা খুলে যাবে। এই জিনিসটা যখনই খুলে যাবে, দেখো এখানে ইনকাম ট্যাক্স কম্পোনেন্ট, এটা শুধুমাত্র বেসিক পে লিখে দাও, দেখো এখানে তোমার লিস্ট চলে যায়, দেখো বেসিক স্যালারি, তাহলে বেসিক স্যালারিটাকে এন্টার দিলাম। আর এইগুলো কিচ্ছু করতে হবে, অন প্রজেক্টেড ভ্যালু ইয়েস সবই থাকবে, কিচ্ছু করবো না। তাহলে এখানটা করলাম, করার পর দেখো এখানে লেখা আছে ক্যালকুলেশন টাইপ, আমি কিভাবে ক্যালকুলেশন করব। এই যে বেসিক পেটা, একটা লোকের বেসিক পেটা কেমনভাবে ক্যালকুলেশন হবে, সে যতদিন অ্যাটেন্ডেন্স থাকবে তার উপর বেসিক পে হবে। আমি বললাম তার বেসিক পে 10,000 টাকা, কিন্তু সে 30 দিন কাজে এলো না, সে 15 দিন কাজে এলো, তাহলে সে বেসিক পেটা কি 10,000 টাকাই পাবে না কম পাবে? অবশ্যই কম পাবে, কম দিন কাজ এলে কম দিন টাকা পাবে, মানে 30 দিন এলে যেমন 30 দিনের টাকা পাবে, তেমন 15 দিন এলে 15 দিনের টাকা পাবে। তাই এটা অন অ্যাটেন্ডেন্সের উপর হবে, তাই এখানে অন অ্যাটেন্ডেন্স করলাম। যখনই অন অ্যাটেন্ডেন্স করলাম, ওই অ্যাটেন্ডেন্সটা আমি কিভাবে ক্যালকুলেট করব না, কতদিন প্রেজেন্ট ছিল তার হিসাবে, তাই দেখো এখানে প্রেজেন্ট লেখা আছে, প্রেজেন্ট করে দিলাম। যখনই প্রেজেন্ট করলাম, এবার বলছে ক্যালকুলেশন পিরিয়ড, এটা যে ক্যালকুলেশনটা হবে কত দিনের মধ্যে, প্রত্যেক দিনের জন্য ক্যালকুলেশন হবে না, আমি একটা মাসের জন্য ক্যালকুলেশন করব, তো একটা মান্থলি হবে। যখনই মান্থলি করলাম এন্টার দিলাম, এন্টার দিয়ে বলছে এটা কি হবে না অ্যাজ পার ক্যালেন্ডার পিরিয়ড,
মানে ক্যালেন্ডারে যে মাসটা আমার, ধরো আমি কোনো একটা পার্টিকুলার মাসের জন্য করছি, সে মাসে ক্যালেন্ডার ওয়াইজ যতদিন সেই ওয়াইজ আমার ক্যালকুলেশনটা হবে। তাই এখানে লিখে দিলাম অ্যাজ পার ক্যালেন্ডার পে, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানটা করবো নর্মাল রাউন্ডিং। নর্মাল রাউন্ডিং লিমিটটা করে দেবো 1, তার কারণ কি আমার এক ঘর চেঞ্জ হবে সবসময় লিমিটটা। ধরো আমার হলো কথাই বলছি, আমার অ্যামাউন্টটা হলো 102 টাকা 60 পয়সা, তাহলে আমি 60 পয়সা দেখাবো না, 102 টাকার জায়গায় 103 টাকা করে দেবো তখন। তাই সেই ওই যে নর্মাল রাউন্ডিং আপ হবে, ওই জন্য 1 করলাম, এখানে এন্টার দিলাম। দেখো এই হচ্ছে বেসিক পে। এটা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বেসিক পেতে এই জিনিসগুলো হবে। যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও। আমি 2 মিনিট বলছি, 10 সেকেন্ড ওয়েট করছি। স্ক্রিনশট নিয়ে নাও। বেসিক পেতে এই জিনিসটা হবে আমার, তোমার বেসিক পে যখন করবো তখন এটা হলো। দেখো বেসিক পে বলে আমি সেভ করে দিলাম, বেসিক পে কমপ্লিট হয়ে গেল। তারপর চলো, তারপর কি আছে, বেসিক পের পর আছে হাউস রেন্ট অ্যালাউন্স। চলো আমি হাউস রেন্ট অ্যালাউন্সে চলে যাই। হাউস রেন্ট অ্যালাউন্সটা আমি কপি করে নিই, অতটা লিখবো নি। হাউস রেন্ট অ্যালাউন্স কপি করে নিলাম, দিয়ে দেখো ওখানে ফেলে দিলাম হাউস রেন্ট অ্যালাউন্স, এন্টার দিলাম, এন্টার দিলাম। এইটা কি, এটাও আমার হচ্ছে এমপ্লয় আর্নিং ফর এমপ্লয়িজ, এটাও তাই। এখানেও আমি এটা ভেরিয়েবল করে দিচ্ছি, ফিক্সড করবো না। এখানে দেখো আমি স্যালারি গ্রুপ তৈরি করে নিচ্ছি অলরেডি, স্যালারিটা সিলেক্ট করে নিলাম। এখানে নেট স্যালারিকে এফেক্ট করবে, অবশ্যই এফেক্ট করবে। এটা আমার পে স্লিপে কীভাবে দেখাবে, হাউস রেন্ট অ্যালাউন্স এত বড় আমি দেখাবো না, আমি HRA বলে দেখাবো। তাই HRA লিখে দিলাম, এন্টার দিলাম। এখানটা হচ্ছে আমার গ্র্যাচুইটিকে কোনো এফেক্ট করবে না, ইনকাম ট্যাক্সকে এফেক্ট করবে, ইয়েস করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স করে দিলাম। দেখো হাউস রেন্ট অ্যালাউন্স আছে, দেখো হাউস রেন্ট অ্যালাউন্স, হ্যাঁ এন্টার দিলাম। আর কিছু করবো না, সেভ করে দিলাম। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও এখানে কি দেখানো আছে, দেখো হাউস রেন্ট অ্যালাউন্স বলছে, দেখো এখানে বলেছে হাউস রেন্ট অ্যালাউন্স হবে 20%, বেসিকের 20% হবে। তার মানে এটা আমাকে কি করতে হবে, এটা করতে হবে তোমার অ্যাজ কম্পিউটেড ভ্যালু, মানে কম্পিউট হবে, মানে তুমি যা ফর্মুলা ফেলবে সেই অনুযায়ী কম্পিউট হবে। তাই অ্যাজ কম্পিউটেড ভ্যালু করে দিলাম। আগেরটা করেছিলাম অন অ্যাটেন্ডেন্স, এটা করলাম অ্যাজ কম্পিউটেড ভ্যালু। যখনই অ্যাজ কম্পিউটেড ভ্যালু করলাম, দেখো এইদিকে একটা ছক ওপেন হয়ে গেল। এবার দেখো এইটা হচ্ছে নর্মাল রাউন্ডিং আপ করে দিলাম, 1 করে দিলাম, এন্টার দিলাম। এখানে যে ছকটা ওপেন হয়েছে কম্পিউট কি বা কার উপর কম্পিউট হবে, আমি দেখো এখানে একটা ফর্মুলা ফেলে দিচ্ছি, দেখো স্পেসিফাইড ফর্মুলা, দেখতে পেয়েছো আমি লিখছি অন স্পেসিফাইড ফর্মুলা, মানে আমি যে ফর্মুলাটা বলবো সেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন হবে, এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম, দেখো এখানে বলছে অ্যাড পে হেড, মানে ওই যে ক্যালকুলেশনটা হবে কার উপর হবে, এখানে দেখো বেসিক পে লেখা আছে, তাই বেসিক পেটা এন্টার করে দিলাম, দিয়ে এন্ড অফ লিস্ট করে দিলাম। এখানে লিখে দিয়েছে স্পেসিফাইড ফর্মুলা বেসিক পে, তাহলে বেসিক পের উপর তোমার হবে। এটা কোন তারিখ থেকে এফেক্ট হবে, 1 এপ্রিল 2020 তারিখ থেকে ধরো এফেক্ট হবে। এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে এটা পার্সেন্টেজের উপর ক্যালকুলেশন হবে 20%। দেখো লেখা আছে এখানে, দেখো লেখা আছে হাউস রেন্ট অ্যালাউন্স 20% সবার ক্ষেত্রে, দেখতে পেয়েছো 20%। তো আমি 20% এখানে করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। আর কিছু করবো না, এন্টার দিলাম, দিয়ে সেভ করে দেবো। সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। হাউস রেন্ট অ্যালাউন্সটা করলাম, এটা স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস চলো। তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স হয়ে গেল। এরপর দেখো কি আছে, হাউস রেন্ট অ্যালাউন্স হয়ে যাওয়ার পর তারপর আছে দেখো তোমার কনভেনিয়েন্স। চলো কনভেনিয়েন্সটা আমি কপি করে নিই, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এইটা হচ্ছে তোমার আর্নিং ফর এমপ্লয়িজ, এটাও আর্নিং হবে। এটাও তোমার হচ্ছে ভেরিয়েবল করে দিলাম আমি। ভেরিয়েবল করার পর এটা হচ্ছে স্যালারিজ করে দিলাম। এটা নেট স্যালারিকে এফেক্ট করবে, এটা কনভেনিয়েন্স বলেই থাকবে। এটাও ইনকাম ট্যাক্সকে এফেক্ট করবে, ঠিক আছে। ইনকাম ট্যাক্সকে এফেক্ট করার পর এখানটা তুমি এন্টার দাও। যখনই এন্টার দেবে তখনই দেখো কনভেনিয়েন্সটা তোমার হবে আদার্স, এরকম করতে পারো, এটা আদার্সটাই থাক, কোনো অসুবিধা নেই। এটা তুমি বা এইটা করে দিতে পারো, অ্যাকচুয়ালি এটা করে দিতে পারো, যে এটা ফিল্ড এরিয়া অ্যালাউন্স। দেখো অ্যাকচুয়ালি কনভেনিয়েন্স মানে কি জানো তো, কনভেনিয়েন্স মানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার কোনো একটা ফিল্ডে কাজ করতে গেছো, সেখানে কাজ করতে যাওয়ার জন্য তোমার কোনো কিছু একটা খরচা, যেমন তোমার ধরো বাইরে কাজ করতে গেছো, তোমাকে ঘর ভাড়া দিতেই হবে, ঘর ভাড়া না দিলে তুমি থাকবে কোথাও ওখানে, বা তোমার খাওয়া খরচা দিয়ে দিতে হবে, বা তুমি এমন জায়গায় কাজে গেছো সেখানে যাওয়ার জন্য তোমার একটা ভালো রকম দামি ড্রেস লাগবে, না হলে তুমি সেই জায়গায় যেতে পারবে না। ধরো তোমার হচ্ছে একটা খুব দুর্গম জায়গায় যাচ্ছ, সেখানে চারিদিক থেকে গুলি বারুদ ছুটে আসে, তা তোমাকে বুলেট প্রুফ একটা ড্রেস পরে যেতে হবে, তার জন্য যে একটা খরচা লাগবে সেটা তুমি নিজের পকেট থেকে তো খরচা করবে না, সেটা কোম্পানি বিয়ার করবে। তো সেই ধরনের জিনিসের জন্য, তাই এখানে আমি লিখলাম
ফিল্ড এরিয়া অ্যালাউন্স, মানে তুমি যে ফিল্ডে যাবে সেই ফিল্ড অনুযায়ী তোমাকে একটা অ্যালাউন্স দেওয়া হবে, একটা টাকা দেওয়া হবে। তাই এটাকে বললাম আমি ফিল্ড এরিয়া অ্যালাউন্স বলে দিলাম, ফিল্ড এরিয়া অ্যালাউন্স দিয়ে আর কিছু করবো না, এন্টার দিলাম। এটা কি হবে, এটা দেখো, এটা তোমার কি বলা আছে দেখো, এখানে এখানে দেখো, দেখে নাও একবার। দেখো কনভেনিয়েন্সটা বলেছে এর জন্য 400 টাকা, এর জন্য কোনো নাই, এর জন্য 1000 টাকা। তার মানে কি তুমি নিজে থেকে বসাবে টাকাটা, যার যত কনভেনিয়েন্স সেটা তুমি বসাবে, তাই তো? তাহলে এখানে তোমার কনভেনিয়েন্সটা কি করতে হবে, ফ্ল্যাট রেট করে দিতে হবে। ফ্ল্যাট রেট মানে তুমি যখন ওইটা কনভেনিয়েন্সটা সিলেক্ট করবে তখন তোমাকে হাতে বসাতে হবে, ঠিক আছে? তাই ফ্ল্যাট রেট করে দিলাম, এখানে ফ্ল্যাট রেট করে এন্টার দিয়ে দিলাম। এখানেও তোমার মান্থলি করতে হবে, আমার প্রতি মাসে হবে। এখানে হচ্ছে রাউন্ডিং আপ 1, আর কিছু করবো না, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাস এন্টার দিলাম, এন্টার দিলাম। চলো এটা কনভেনিয়েন্সটা হয়ে গেল। তারপর কি আছে দেখে নাও, তারপর তোমার আছে সম্ভবত ওভার টাইম আছে, দেখিনি একবার। হ্যাঁ ওভার টাইম, ওভার টাইম পে। চলো ওভার টাইম পে করে দিই। ওভার টাইম পে এন্টার দিলাম, এন্টার দিলাম। এটাও আর্নিং ফর এমপ্লয়িজ, এন্টার দিলাম। এটা হচ্ছে ভেরিয়েবল করলাম, এটা হচ্ছে স্যালারির মধ্যে ঢুকিয়ে দিলাম, ইয়েস করলাম। এটা হচ্ছে ওভার টাইম পে বলি থাকবে। এটাও ইনকাম ট্যাক্সকে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর এটা দেখো যেমন আছে আদার্স আর্নিংস অ্যালাউন্স ফুল ট্যাক্সেবল, মানে অ্যাকচুয়ালি যখন আমি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব, যেটা যত ইনকাম হবে তার উপর ট্যাক্সেবল হবে আর কি। এই জন্য আমি এগুলো ঢোকাচ্ছিলাম। যদি নো করতাম তাহলে এটা ট্যাক্সেবলের আন্ডারে পড়তো না, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনই করতো না। তো এখানে আমার আদার্স বলে করে দিলাম, আদার্স আর্নিং অ্যালাউন্স ফুল ট্যাক্সেবল। এন্টার দিলাম, যেমন আছে এন্টার দিলাম। দিয়ে এখানে দেখো কি বলেছে, এখানে দেখো তোমার এই যে এটা তোমার এই প্রোডাকশনের উপর হবে। তোমার এখানে এই যে কোথায় গেল, হ্যাঁ এই এখানে আছে না তোমার ওভার টাইম, এই এত আওয়ার্স এত আওয়ার্স এত আওয়ার্স এগুলো আছে। তাই দেখো এখানে আওয়ার্স আছে, মানে আমাকে প্রোডাকশন করতে হবে, অন প্রোডাকশন। তাহলে অন প্রোডাকশন যখনই করব তখনই দেখো আমার এখানে দিয়ে দিয়েছি ওভার টাইম। এই যে ওভার টাইম, তো ওভার টাইমটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে নর্মাল রাউন্ডিং আপ করে দিলাম, 1 করে দিলাম। স্ক্রিনশট নিয়ে নাও। এই জিনিসগুলো নিখুঁতভাবে একটু দেখে নেওয়া, বুঝে নেওয়া, কোনো কষ্টের জিনিস নয় কিন্তু। পেরোল অনেকে বলে বিশাল শক্ত বিশাল শক্ত, কিন্তু পেরোল কোনো ব্যাপারই নয়। তুমি কোম্পানিতে যাবে, অনেক কোম্পানি এক্সেলে কাজ করে এগুলো, কিন্তু এক্সেলে করলে তোমার তাহলে অ্যাকাউন্টসের হিসাব রাখাটাই বৃথা হয়ে গেল। তুমি ট্যালি জানো, ট্যালি বৃথা হয়ে যাবে যদি না করতে পারো এটা। তা আমার মনে হয় ট্যালিতে পেরোল হিসাব রাখাটাই বেটার। চলো তাহলে দেখো আমার এগুলো বেসিক পে, এগুলো সমস্ত কিছু হয়ে গেল। এরপরই আমি পে হেডের মধ্যে ক্রিয়েট করব এই কটা জিনিস। প্রথম আছে এমপ্লয়িজ পিএফ। চলো এমপ্লয়িজ পিএফটা করে দিই, এমপ্লয়িজ পিএফ। এন্টার দিলাম, এন্টার দিলাম। এন্টারতে দেখো এটা হচ্ছে তোমার পিএফ, মানে কি তোমার কাছ থেকে টাকাটা কাটবে কোম্পানি, তোমার যা স্যালারি তার থেকে কিছু টাকা কেটে নেবে, দিয়ে পিএফ ফান্ডে জমা করবে। তো এটা হবে এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন। কি বললাম, এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন। এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন বলে দিয়ে দেখো এখানে হচ্ছে পিএফ অ্যাকাউন্ট 1 বলে একটা অপশন আছে। দেখো পিএফ অ্যাকাউন্ট 1, এই যে পিএফ অ্যাকাউন্ট 1, এটা পিএফ কাটছি, তাহলে পিএফ অ্যাকাউন্ট 1টে আমার যাবে। এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম এবার এখানে বলছে আন্ডারটা কি হবে, কারেন্ট লাইবিলিটি। দেখো কারেন্ট লাইবিলিটি লেখা আছে, কারেন্ট লাইবিলিটি করে দিলাম। এখানে বলছে নেট স্যালারিকে এফেক্ট করবে, হ্যাঁ, কারণ তোমার যা স্যালারি তা থেকেই পিএফটা কাটবে, কাটলি তো নেট স্যালারি কমে যাবে, তো নেট স্যালারিকে এফেক্ট করবে। স্যালারি স্লিপে কী দেখাবে, স্যালারি স্লিপে এমপ্লয়িজ পিএফ বলেই দেখাবে। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো এগুলো আর কিচ্ছু করতে হবে না, শুধু নর্মাল রাউন্ডিং আপ করে দেবে, অটোমেটিক নিয়ে নেবে। দিয়ে এটা 1 করে দিলে এন্টার দিলে। যখনই এন্টার দেবে তখনই এই দেখো এই ছকটাই চলে এলো। এই ছকটা যখনই আসবে তখনই তোমার আবার স্পেসিফাইড ফর্মুলা, অন স্পেসিফাইড ফর্মুলা। এন্টার দিলাম। এন্টার যখনই দেবো দেখো পিএফটা সবসময় ক্যালকুলেশন হয় বেসিকের উপর, যা বেসিক স্যালারি তার উপর পিএফ ক্যালকুলেশন হবে, ঠিক আছে? তাই দেখো এখানে অ্যাড পে হেড বলে আমার এখানে পে হেডটা কী করবো না, বেসিক, শুধু বেসিকটাকে এন্টার দিয়ে দেবো, দিয়ে এন্ড অফ লিস্ট করে দেবো। তো এখানে দেখো লিখে দিল স্পেসিফাইড ফর্মুলা বেসিক পে। বেসিক পে যা হবে তার উপর তোমার পিএফটা ক্যালকুলেশন হবে, ঠিক আছে? এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে পার্সেন্টেজ হবে, 1%। পিএফ কত, 12%। দেখো আমি এখানে লিখে দিয়েছি, এবং অরিজিনাল নিয়ম হচ্ছে পিএফ সবসময় দেখো 12% হয়। দেখো এমপ্লয়িজ পিএফ 12%, তাহলে 12%। 12% এখন মানে রিসেন্ট রেট চলছে 12%।
এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, সেভ করে দিলাম। এটা হচ্ছে একবার স্ক্রিনশট নিয়ে নাও সবাই। তাহলে দেখো পিএফ হয়ে গেল, এমপ্লয়িজ পিএফ হয়ে গেল। তারপর কি আছে চলো, এমপ্লয়িজ ইএসআই। দেখো ইএসআই এর কারেন্ট রেট হচ্ছে এমপ্লয়িজের জন্য 0.75%, ঠিক আছে, 0.75% ইএসআই। হ্যাঁ, এমপ্লয়িজ ইএসআই এন্টার দিলাম। এটা হচ্ছে তোমার এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন, এটাও এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন। এটা হচ্ছে তোমার দেখো এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, আন্ডারটা হবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, এন্টার দিলাম। এখানে আন্ডার হবে কারেন্ট লাইবিলিটি। ভালো করে দেখো, প্রথম লিখলাম এমপ্লয়িজ ইএসআই, তারপর পে হেড টাইপস হচ্ছে এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন, তারপর স্ট্যাটুটারি পে টাইপ হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, যেহেতু ইএসআই, ইএসআই ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স। এটা হচ্ছে নেট স্যালারিকে এফেক্ট করবে, ইয়েস এফেক্ট করবে। এটা হচ্ছে যা আছে তাই থাক। এখানে হচ্ছে নর্মাল রাউন্ডিং আপ করে দিলাম, দিয়ে 1 করলাম, এন্টার দিলাম। এখানে হচ্ছে অন স্পেসিফাইড ফর্মুলা। এইখানে দেখো তোমার, এখানে তোমার যতগুলো ইনকাম ছিল সব যোগ হবে। এখানে তোমার কি কি ইনকাম ছিল, বেসিক পে ছিল, তারপর হাউস রেন্ট অ্যালাউন্স ছিল, কনভেনিয়েন্স ছিল, ওভারটাইম ছিল। কি কি ছিল, বেসিক পে, হাউস রেন্ট, কনভেনিয়েন্স আর ওভারটাইম, এই সব কটা যোগ হবে। তাহলে প্রথম বেসিক পে এন্টার দিলাম। তারপরে এন্ড অফ লিস্ট করবো না, আবার এক ঘর নামিয়ে দেখো অ্যাড পে হেড লেখা আছে, দেখো এই যে এখানে লেখা আছে অ্যাড পে হেড, ওই অ্যাড পে হেডটাতে নামিয়ে এন্টার দেবো। দিয়ে আবার দেখো লেখা আছে কনভেনিয়েন্স, এই কনভেনিয়েন্স বলছি, কি বলছে, হাউস রেন্ট অ্যালাউন্স করবো। পরপর সাজাবো, প্রথম বেসিক পে, তারপর হাউস রেন্ট অ্যালাউন্স, দিয়ে আবার অ্যাড করবো। অ্যাড করার পর তারপর করবো হাউস রেন্টের পর কনভেনিয়েন্স, কনভেনিয়েন্সের পর আবার অ্যাড করবো, অ্যাড করার পর আবার করবো ওভারটাইম পে, ওভারটাইম পে করে দিলাম। আর দেখো এই 4টেই ছিল, এন্টার দিয়ে দিলাম। কী করে বুঝলে 4টে ছিল, এখানে লেখা আছে দেখো 4টে, বেসিক পে, হাউস রেন্ট, কনভেনিয়েন্স এবং ওভারটাইম। এই 4টের উপর তোমার ইএসআইটা ক্যালকুলেশন হবে। পিএফটা শুধু হবে বেসিক পের উপর, পিএফ ক্যালকুলেশন হবে শুধুমাত্র বেসিক পের উপর, আর ইএসআই হবে এই 4টের উপর, 4টেকে যোগ করে যা হবে তার উপর, ঠিক আছে। তাই চলো এখানে আমি এন্টার দিলাম, দিয়ে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বললাম, 0.75% কারেন্ট রেট। এখন দেখো এখানে লিখেও দিয়েছি আমি কারেন্ট রেট, 0.75% ইএসআই ক্যালকুলেশন হবে। এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে আর কিছু করবো না, সেভ করে দেবো। স্ক্রিনশট নিয়ে নাও। চলো এন্টার দিলাম, এন্টার সেভ করে দিলাম। তাহলে আমার কি কি হলো এখানে, আমার হয়ে গেল। এরপর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। চলো প্রফেশনাল ট্যাক্সটা আমি কপি করে নিই। প্রফেশনাল ট্যাক্স সব কটা আমাকে তৈরি করে নিতে হচ্ছে আগে। প্রফেশনাল ট্যাক্সটা আমি পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। দেখো এটা প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্সটা এটা হচ্ছে তোমার এমপ্লয়ি স্ট্যাটুটারি ডিডাকশন, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্সটাও তোমাকে জমা করতে হবে ট্যাক্স, তো এমপ্লয়িজ স্ট্যাটুটারি ডিডাকশন এন্টার করলাম। এটা কি আছে দেখো, প্রফেশনাল ট্যাক্স লেখা আছে একদম প্রফেশনাল ট্যাক্স। তাহলে প্রফেশনাল ট্যাক্সটা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এখানে কি বলছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, যদি তোমার প্রফেশনাল ট্যাক্সে থাকে তুমি দেবে। আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমি জানি না, তাই দিলাম না, এন্টার দিয়ে দিলাম। এইটা হচ্ছে তোমার কারেন্ট লাইবিলিটি, এটাও ইয়েস হবে, এটাও ইয়েস হবে। আচ্ছা, প্রফেশনাল ট্যাক্সটা অনেক বড়, তাই আমি পে স্লিপে ওটাকে পি ট্যাক্স বলে দেখাবো, টিএক্স ট্যাক্স, পি ট্যাক্স বলে আমার পে স্লিপে লেখা থাকবে। পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। এটা দেখো, এইটা হচ্ছে আমার কি মান্থলি বেসিসে হবে, ঠিক আছে। পিএটা বেসিসে নয়, মান্থলি বেসিস হবে। এন্টার দিলাম, যখনই এন্টার দিলাম রাউন্ড আপ করে দিলাম, রাউন্ড আপ 1 হলো। দিয়ে এবার এখানটা ভালো করে দেখো, ঠিক আছে, এখানটা ভালো করে দেখো কি আছে, প্রফেশনাল ট্যাক্সটা কি বলা আছে দেখো। দেখো প্রফেশনাল ট্যাক্স বলছে 10,000 টাকা পর্যন্ত, মানে 10,000 টাকা পর্যন্ত যদি হয় তাহলে হচ্ছে তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, প্রফেশনাল ট্যাক্স। 10,000-এর বেশি কিন্তু 15,000 টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয় মাসে, তাহলে তাকে 110 টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। 15,000-এর বেশি কিন্তু 25,000-এর সমান, তাহলে হচ্ছে তোমার 130 টাকা। আর 25,000-এর বেশি হয়ে গেলেই হবে তোমার 150 টাকা। তাহলে এটা কি করে করব, এটা দেখো, এটা শুধুমাত্র এই ওপরটায় গেলাম, অন কারেন্ট ডিডাকশন টোটাল, ঠিক আছে। অন কারেন্ট ডিডাকশন টোটাল করে এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম, ডেটটা যেমন আছে থাকলো, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর প্রথম দেখো লেখা আছে আপ টু 10,000, দেখো আপ টু 10,000, আপ টু 10,000 করলাম, দিয়ে এন্টার দিলাম। দিয়ে এইটা পার্সেন্টেজ নয়, এটা ভ্যালু, ভ্যালু করে এটা 0, ভ্যালুটা 0 হলো, এন্টার দিলাম। তারপর দেখো আবার লেখা আছে দেখো 10,000-এর বেশি কিন্তু 15,000 পর্যন্ত, দেখো গ্রেটার দেন 10,000। প্রথম দেখো কিছু নিল না, আপ টু 10,000 হলে 0 ভ্যালু। 10,000 থেকে 15,000 পর্যন্ত যখনই নেব, আবার ভ্যালু সিলেক্ট করলাম, তখন হবে 110 টাকা। আবার এন্টার দিলাম। 15,000-এর বেশি
কিন্তু 25,000 পর্যন্ত যদি হয় তখন আবার ভ্যালু সিলেক্ট করলাম, করে হচ্ছে 130 টাকা, এন্টার দিলাম। তারপর দেখো এখানটা আর কিছু দেখছি না, 25,000-এর বেশি, কিন্তু স্যার এখানে 15,000 হলে কি করে স্যার আপনার মানে 15,000 টাকার দুটো ফিগার হয়ে যাচ্ছে না, 110 আবার 130 দুটোই হয়ে যাচ্ছে না? ও এখানে বলেছে দেখো আপ টু 10,000, তারপর বলছে দেখো আপ টু 15,000, এখানে বলছে দেখো গ্রেটার দেন 15,000। আচ্ছা আচ্ছা, ও আপ টু 15,000 গ্রেটার দেন 15,000। তাহলে 15,000 1 টাকা হতে হবে বা 15,000 পয়েন্ট কিছু হতে হবে। 15,000 হলে তখন ওইটা 110 নিয়ে নেবে, ঠিক আছে? ওকে। দেখো এরপর বলছি দেখো গ্রেটার দেন 25,000, কিন্তু আপ টু কোনো লিমিট নেই, যত খুশি হতে পারে, তাই এখানটা আমি এন্টার দেবো, কিন্তু অ্যামাউন্ট লিখবই না। লাস্টেরটা দেখো 25,000-এর বেশি যখনই হবে তখন ভ্যালুটা হয়ে যাবে 150 টাকা। কারো কোনো সমস্যা? স্ক্রিনশট নিয়ে নাও। সবসময় এই কম্পিউটারটা খেয়াল করবে, কখনো স্পেসিফাইড ফর্মুলা করছি, কখনো অন কারেন্ট ডিডাকশন টোটাল করলাম। এন্টার দিলাম, এন্টার দিলাম, আর কিছু করবো না, সেভ করে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল। তারপর কি আছে চলো দেখি। তারপর আছে তোমার, তারপর আছে ইনকাম ট্যাক্স। সব হয়ে গেল দেখো, আশা করছি কী কী হলো দেখি আমি। আমার হচ্ছে এমপ্লয়িজ হয়ে গেল, পিএফ হয়ে গেল, ইএসআই হয়ে গেল, প্রফেশনাল ট্যাক্স, এবার ইনকাম ট্যাক্স। চলো ইনকাম ট্যাক্সটা আমি এবার কপি করে নিই। ইনকাম ট্যাক্সটা গেলাম, ইনকাম ট্যাক্স করে দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। এখানে হচ্ছে তোমার এটা এমপ্লয়ি স্ট্যাটুটরি ডিডাকশন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো ইনকাম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স লিখে দিলাম। বলো স্যার আগের পেজে একটু প্রশ্ন ছিল। বলো আরেকবার বলো। তাহলে এন্টার দিলাম, ইনকাম ট্যাক্স করলাম। এখানে হচ্ছে কারেন্ট লাইবিলিটি থাকলো, এন্টার দিলাম, ইনকাম ট্যাক্স যেমন আছে থাকলো। এখানে হচ্ছে মান্থলি বেসিসই হবে। এখানে তোমার দেখো এটা কিচ্ছু করতে হবে না, এন্টার দিয়ে সেভ করলাম। এটা এটা কোনো কিছু নেবে না, মানে অটোমেটিক ট্যালিতে করাই আছে। ইনকাম ট্যাক্সের যা স্ল্যাব, তুমি যে ডেট দেবে সেই ডেট অনুযায়ী যদি তোমার অরিজিনাল ট্যালি হয়, অটোমেটিক তোমার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে। মানে এটা যেহেতু ইনকাম ট্যাক্স করছি, যে 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত তোমার 5%, 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%, আর 10 লাখের উপর হয়ে গেলেই তোমার 30%। এই সিস্টেমটা তোমার ট্যালি অটোমেটিক ক্যালকুলেশন করবে। যেহেতু আমি এখানে যা স্ট্যাটুটরি ডিডাকশন, ইনকাম ট্যাক্স করেছি, কারেন্ট লাইবিলিটি করেছি, তাই এগুলো দেখো অটোমেটিক লেখা দিচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব, অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমাকে লিখতে হয়। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এন্টার দিলাম, সেভ করে দিলাম। এরপর দেখো তাহলে আমি কি কি করলাম এখন বলো। আমি এগুলো সমস্ত কিছু দেখো, এগুলো হয়ে গেল আমার এখানে পর্যন্ত সমস্ত। স্টেপ 4টাও হয়ে গেল। এবার চলো স্টেপ 5, মানে আমি যে প্রত্যেকটা ব্যক্তির নামে নামে স্যালারি কত হবে সেটা এবার ডিফাইন করব। ঠিক আছে, এইটা কিভাবে করছি একটু ভালো করে মন দিয়ে দেখো। তাহলে চলো আমি প্রথম আমার আছে দেখো এই বেসিক পে। স্যার বলছিলাম আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না, মানে একদিন এত কষ্ট। এটা শেষ করে দিই, এটা আমি একটা পুরো ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে পাঠিয়ে দেবো, একটু দেখো না কিভাবে। ঠিক আছে ঠিক আছে, আর বেশি করে লাগবে না, আর হচ্ছে মিনিট 20 লাগবে। ঠিক আছে। চলো দেখো, এরপর দেখো চলে যাচ্ছে, এখানে আমি ব্যাক করে গেলাম, ব্যাক করে আমি আবার প্রথম পেজটায় চলে এলাম। ঠিক আছে, প্রথম পেজে এসে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যেয়ে পর দেখো লেখা আছে ডিফাইন স্যালারি, আছে লেখা। দেখো এখানে ডিফাইন স্যালারি দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না তাই আমাকে এখানে শো মোর করতে হবে। শো মোর করলে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমার শো ইনঅ্যাক্টিভ করে দিলাম। দিয়ে এবার তুমি নিচে নামাও, দেখো অবশ্যই ডিফাইন স্যালারি দেখাবে। একবার ব্যাক করো, তাহলে আবার চলে আসবে। দাঁড়াও, ডিফাইন স্যালারি বলে এখানে একটা অপশন লেখা থাকবে, দাঁড়াও কোথায় আছে একটু খুঁজে নিই। আমি একবার বেরিয়েছি, আবার অন করি। এইটা গোলমাল করছে, কালকেও গোলমাল করছিল, আজকেও গোলমাল করছে। ডিফাইন স্যালারিটা চট করে অন হচ্ছে না। এক মিনিট দাঁড়াও, আমি অন করি। এরপর করবো দেখো ডিফাইন স্যালারি। স্যালারি মানে প্রত্যেকের স্যালারি কত সেটা আমি পরপর দেখাবো।
দেখো শিবানী গুপ্তার যেমন বেসিক পে হচ্ছে কত 19,000, তারপর হাউস রেন্ট অ্যালাউন্স 20%, কনভেনিয়েন্স আছে 400, আর হচ্ছে ওভার টাইম বলছে 90 টাকা পার ঘন্টা, মানে তোমার যত ঘন্টা করবে 90 টাকা করে ওভার টাইম পাবে। আর ইনকাম ট্যাক্স তো আমি যে প্রফেশনাল ট্যাক্স এগুলো সব তো আমি সিলেক্ট করে রেখেছি, অটোমেটিক আসবে। তো চলো আমাকে এই স্যালারি ডিফাইন করার জন্য যেতে হবে অল্টার। কিসে যেতে হবে? অল্টারে যাবো, অল্টার। এই দেখো অল্টারে গেলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো লেখা আছে ডিফাইন স্যালারি। ডিফাইন স্যালারিতে গেলাম, দিয়ে প্রত্যেকটা নামে নামে আমি করব। প্রথম তাহলে আমার কি আছে দেখে নিই। প্রথম আছে দেখো শিবানী গুপ্তা। চলো শিবানী গুপ্তাতে আমি করলাম, এন্টার দিলাম। শিবানী গুপ্তা যখনই এন্টার দিলাম, এফেক্ট ফর্ম, আমি যে বছরের কাজ করছি সে বছরের 1 তারিখ থেকে আমার এফেক্ট হবে, মানে 1/4/20 থেকে আমার এফেক্ট হবে। প্রথম দেখো লেখা আছে আমার বেসিক পে। বেসিক পে এন্টার দিলাম। শিবানী গুপ্তার বেসিক পে কত ছিল? 19,000 লিখে দিলাম, এন্টার দিলাম। তারপর দেখো বেসিক পের পর আমার কি আছে? বেসিক পের পর আছে আমার হাউস রেন্ট অ্যালাউন্স। তো আমি হাউস রেন্ট অ্যালাউন্সটা সিলেক্ট করবো, হাউস রেন্ট অ্যালাউন্স। দেখো হাউস রেন্ট অ্যালাউন্স 20% অটোমেটিক ক্যালকুলেশন হবে, তাই আমাকে এখানে লিখতে দিল না। হাউস রেন্ট অ্যালাউন্সের পর আমার আছে কনভেনিয়েন্স। চলো কনভেনিয়েন্স আমি সিলেক্ট করি। দেখো এখানে লিখতে দিচ্ছে কনভেনিয়েন্স হচ্ছে 400 টাকা আমার, এর জন্য 400 টাকা কনভেনিয়েন্স আছে, এন্টার দিলাম। তবে কনভেনিয়েন্সের পর আছে আমার দেখো তোমার ওভার টাইম পে। ওভার টাইম পে চলে যায়, ওভার টাইম পে শিবানী গুপ্তার জন্য কত আছেন লেখা আছে দেখো 90 টাকা পার আওয়ার। আমি 90 টাকা লেখা দিল পার আওয়ার, এন্টার দিলাম। তাহলে আমার সব করে দেখো ইনকাম হয়ে গেল। এরপর আমার কি কি কাটবে? প্রফেশনাল ট্যাক্স কাটবে, এমপ্লয়িজ ইএসআই কাটবে, এমপ্লয়িজ পিএফ কাটবে, আর ইনকাম ট্যাক্স কাটবে। তাহলে পরপর আমি করে যাব। তাহলে প্রথম হচ্ছে আমার এমপ্লয়িজ হচ্ছে প্রথম হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স করে দিলাম, তারপর ইএসআই করে দিলাম, তারপর হচ্ছে পিএফ করে দিলাম, তারপর ইনকাম ট্যাক্স করে দিলাম, এনডব্লিউ লিস্ট করে দিলাম। দেখো পরপর শিবানী গুপ্তার সমস্ত স্যালারিটাকে ডিফাইন করে দিলাম আমি, পরপর যেমন থাকবে তেমন ডিফাইন করে দিলাম, দিয়ে এন্টার দেবো, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে শিবানী গুপ্তা হয়ে গেল। তারপর কি আছে আমার দেখো শিবানী গুপ্তার পর তারপর আছে আমার সঞ্জনা কুমারী। সঞ্জনা কুমারী 12,000। চলো সঞ্জনা কুমারী আমি চলে যাই, যে সঞ্জনা কুমারী এন্টার দিলাম। এটা হচ্ছে 1/4/20 থেকে স্টার্ট। এটা হচ্ছে বেসিক পে, এর হচ্ছে 12,000 ছিল, এন্টার দিলাম। তারপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 20% অটোমেটিক নিয়ে নিল। কনভেনিয়েন্স দেখো এর কত আছে, কনভেনিয়েন্স এর নেই, তাই কনভেনিয়েন্সটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। আর কিছু করলাম না, নেই তো আমি লিখবো কেন। আর তারপর তোমার আছে কনভেনিয়েন্সের পর আছে ওভার টাইম পে। চলো ওভার টাইম পে করে দিলাম। এর ওভার টাইম পে কিছু আছে, এর ওভার টাইম পে 70 টাকা পার ঘন্টা আছে, এন্টার করে দিলাম। তারপর দেখো পরপর লিখে দেবো প্রফেশনাল ট্যাক্স, ইএসআই। স্যার এখানে অ্যারেঞ্জমেন্টটা যদি আমি ওইভাবে না দিয়ে অন্যভাবে দিতাম তাহলে কি কোনো বেশি অসুবিধা? কোনো অসুবিধা হবে না, আমি তো ফর্মুলা লিখে রেখেছি, ওরা খুঁজে নেবে ঠিক কোথা থেকে কি আছে, সব অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আমি এটা দেখতে ভালো লাগবে বলে দিলাম পরপর। তোমার পে স্লিপে এই ধরনের দেখাবে আর কি পরপর। তুমি অ্যারেঞ্জমেন্টটা যেমন দেবে পে স্লিপে সেরকম দেখাবে, ঠিক আছে। এন্টার দিলাম, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে শিবানী গুপ্তা হয়ে গেল। তারপর কি আছে শিবানী গুপ্তা দীপক কুমার, এর হচ্ছে 13,000 টাকা। চলো দীপক কুমার খুঁজি, এই যে দীপক কুমার, এর হচ্ছে 1/4/20 থেকে দিলাম। এর হচ্ছে বেসিক পে 13,000, এন্টার দিলাম। তারপর হচ্ছে তোমার হাউস রেন্ট অ্যালাউন্স 20% অটোমেটিক নিয়ে নেবে। তারপর হচ্ছে কনভেনিয়েন্স আছে, হাউস রেন্ট অ্যালাউন্স করে দিলাম। তারপর কনভেনিয়েন্স আছে ওর কত দেখে নিই, ওর কনভেনিয়েন্স আছে 1,000 টাকা, 1 2 3 1,000 টাকা করে দিলাম। তারপর তোমার হচ্ছে ওভার টাইম পে আছে, ওভার টাইম পে আছে, ওভার টাইম পে নেই, এন্টার দিয়ে দিলাম শুধু। তারপর হচ্ছে তোমার প্রফেশনাল ট্যাক্স করে দিলাম, ইএসআই করে দিলাম, পিএফ করে দিলাম, ইনকাম ট্যাক্স করে দিলাম, এনডব্লিউ লিস্ট করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। তারপর কি আছে, তারপর আছে তোমার অলোক কুমার। অলোক কুমার 15,000 টাকা, আর কনভেনিয়েন্স 200 টাকা। চলো অলোক কুমার করে দিই। অলোক কুমার হচ্ছে 1/4/20 করে দিলাম। বেসিক পে 15,000, এন্টার দিলাম। তারপর তোমার হাউস রেন্ট অ্যালাউন্স অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। কনভেনিয়েন্স হচ্ছে 200 টাকা, কনভেনিয়েন্স 200 টাকা। তারপর তোমার হচ্ছে ওভার টাইম পে আছে, ওভার টাইম পে নেই, এন্টার দিয়ে দিলাম। তারপর তোমার হচ্ছে ওভার টাইমের পর আছে প্রফেশনাল ট্যাক্স, ইএসআই, পিএফ, ইনকাম ট্যাক্স, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তারপর তোমার আছে তারপর হচ্ছে ওকে নর্মাল রাউন্ডিং হবে না বললো, ঠিক আছে দেখছি কি বলে। তারপর আছে অর্জুন দেব হচ্ছে 12,500, আর 12,500। চলো অর্জুন দেব হচ্ছে 1/4/20 থেকে করলাম,
বেসিক পে হচ্ছে 12,500, তারপর তোমার হয়ে গেল। কনভেনিয়েন্স হচ্ছে আছে, কনভেনিয়েন্স কিছু নেই, এন্টার দিয়ে দিলাম। তারপর তোমার ওভার টাইম হচ্ছে 50 টাকা পার আওয়ার লেখা আছে সম্ভবত, হ্যাঁ 50 টাকা পার আওয়ার, এন্টার করে দিলাম। তারপর হচ্ছে তোমার প্রফেশনাল ট্যাক্স, ইএসআই, পিএ, ইনকাম ট্যাক্স, এন্টার দিলাম, সেভ করে দিলাম। দেখো সবার স্যালারি ডিফাইন করা হয়ে গেল, ঠিক আছে, যার যা করেছিলাম সব স্যালারি পর্যন্ত আমার ডিফাইন করা হয়ে গেল। এরপর দেখো তবে কত নম্বর স্টেপ কমপ্লিট করলাম, 5 নম্বর স্টেপ কমপ্লিট করলাম। এরপর দেখা হচ্ছে অ্যাটেন্ডেন্স ভাউচার, মানে কে কতদিন কাজ করেছে তার উপর আমি স্যালারি দেবো, তার জন্য আমাকে অ্যাটেন্ডেন্স ভাউচার তৈরি করতে হবে। এরপর কি করে করছি ভালো করে দেখো। প্রথম আমি ওপেন করলাম, একদম ব্যাকে আমি গেট অ্যাপ ট্যালিতে চলে গেলাম। গেট অ্যাপ ট্যালিতে যে প্রথম হচ্ছে আমাকে পিরিয়ডটা সিলেক্ট করে নিতে হবে, অল্ট F2 টিপে। আমার পিরিয়ড হচ্ছে 1/4/20 থেকে 31/3/21 পর্যন্ত, 31/3/21 পর্যন্ত এই পিরিয়ডটা করলাম। দিয়ে আমাকে একটা ডেট ঠিক করে নিতে হবে। ডেট মানে কি, আমি কোন মাসে স্যালারি দিচ্ছি, দেখো এখানে লেখা আছে আমি স্যালারি দিচ্ছি মে মাসের, তাহলে মে মাসটা শেষ হচ্ছে 31 তাহলে আমি করে দেবো 31 মে 2020 করে দিলাম। করে দিয়ে আমাকে যাব ভাউচার এন্ট্রিতে, দেখো ভাউচার এন্ট্রি মানে ভি টিপলাম, ভাউচার এন্ট্রিতে চলে গেলাম। দিয়ে হচ্ছে আমাকে অ্যাটেন্ডেন্সে যেতে হবে, ভাউচার এন্ট্রিতে গিয়ে আমাকে টিপতে হবে এফ। ঠিক আছে, দেখো আমি তাহলে আরেকবার দেখাই। আমি দেখো প্রথম হচ্ছে ভাউচার এন্ট্রিতে গেলাম, ভাউচার এন্ট্রিতে যাওয়ার পর আমাকে হচ্ছে F10 টিপতে হবে, এই যে F10, এইটা F10 টিপলাম। F10 টেপার পর হচ্ছে আমাকে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সে গেলাম। অ্যাটেন্ডেন্সে যাওয়ার পর আমি এখানে ডেটটা আমার ওই 30/5 করাই আছে। তা আমি কি করব, অ্যাটেন্ডেন্সে যাওয়ার পর আমি হাতে কিছু টিপবো না, আমি কন্ট্রোল F টিপবো। আর এটা হচ্ছে কন্ট্রোল F, অটোফিল। কিবোর্ড থেকে কন্ট্রোল F টিপতে পারি, অথবা আমি এখানে ক্লিক করতে পারি। দেখো আমার অটোফিল চলে এলো, এখানে দেখো অ্যাটেন্ডেন্স অটোফিল, এন্টার। ওখান থেকে ডেটটা কি করে চেঞ্জ করবো? ডেট আমি চেঞ্জ করিনি, ডেটটা আমি তার আগে ভাউচার এন্ট্রিতে ঢুকে প্রথম F2 টিপে ডেটটা আমি চেঞ্জ করে নেবো। F2 টিপে ডেটটা চেঞ্জ করে নেবো। ডেটটা আমার উল্টো পাল্টা ডেট থাকতে পারে, তো তাই আমি সঠিক 31 তারিখের ডেটটাই করবো, নাহলে এখানে দেখো নেবে না। দেখো এখানে ভাউচার এন্ট্রি নিয়েছে 31/5/2020, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর প্রত্যেকটা এমপ্লয়ির আমি হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স দেবো, তাই আমি অল আইটেম করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আমি দেখো প্রথম করব পেজেন্ট। প্রথম হচ্ছে পেজেন্টের জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স নেবো, তারপর ওভার টাইমের জন্য আমি একটা অ্যাটেন্ডেন্স দেবো। তাহলে পেজেন্টের জন্য আমি পেজেন্টে সিলেক্ট করলাম, দিয়ে এন্টার দিলাম। যে পেজেন্ট মানে দেখো এটা হচ্ছে কত দিনের জন্য হয় গো, এটা মেনলি আমি পেজেন্টটা আমি ধরবো। এখানে ধরো আমি ধরলাম 27 দিন হবে, তাই তো, কারণ আমার হচ্ছে 4 দিন যদি রবিবার বাদ দিয়ে দিই তাহলে কতদিন থাকবে, 27 দিন। 27 লিখলাম এখানে, দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে এখানে হচ্ছে আমি এমপ্লয়ি নাম্বারটা লিখলাম, কেন, কারণ আমার যখন পে স্লিপে ডিটেলস দেখাবে এমপ্লয়ি নাম্বার ওয়াইজ দেখাবে, তাই আমি এখানে এমপ্লয়ি নাম্বারটা লিখলাম। এখানে দেখো সিলেক্ট করলাম এমপ্লয়িজ নাম্বার অনলি, দিয়ে এন্টার দিলাম। যখনই এন্টার দেবো দেখো আমার দেখো 1 2 3 করে আমি 5 জন এমপ্লয়ি নিয়েছিলাম, তার ডিটেলস দেখিয়ে দিয়েছে। দিয়ে এখানে দেখো প্রত্যেকে 27 করে লেখা আছে, কিন্তু আমি নেব কত করে, এখানে দেখো দেওয়া আছে। শিবানী গুপ্তা কতদিন ছিল, 26 দিন, 26 20 24 18 26, 26 20, এ ছিল 26 দিন, এ ছিল 20 দিন, এ ছিল 18 দিন, এ ছিল দেখো 26 20 24 ছিল, এটা 24, আগেরটা 24 ছিল, 24 দিন, এ ছিল 18 দিন, এ ছিল 26 দিন। দেখো যেমন আমার দেওয়া আছে কে কতদিন উপস্থিত ছিল, ঠিক আছে, কে কতদিন প্রেজেন্ট ছিল সেই অনুযায়ী আমি এখানে লিখে দিলাম। যখনই লিখলাম এন্টার দিলাম, দিয়ে এন্টার দিলাম আরেকবার। যখনই এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করলাম আমার সেভ হয়ে গেল, মানে অ্যাটেন্ডেন্স হয়ে গেল। তার মানে আমার প্রথম হচ্ছে প্রেজেন্টের জন্য অ্যাটেন্ডেন্স হলো, এবার ওভার টাইমের জন্য আমি অ্যাটেন্ডেন্স করবো। ওই সেমভাবে অ্যাটেন্ডেন্স সিটি আমি আছি, এখানে আবার অটোফিলে গেলাম, অটোফিলে গিয়ে আবার অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম, আর সেম ডেট অল। এখানে দেখো এখানে ওভার টাইম করবো, তখন প্রেজেন্ট করেছিলাম এখন ওভার টাইম করবো, এন্টার দিলাম। এখানে দেখো এটা 0ই থাকবে, এটা কিন্তু চেঞ্জ করবো না, এন্টার দিলাম। দিয়ে এখানে হচ্ছে নাম অনুযায়ী করে নেম নাম্বার ওয়াইজ করবো, এন্টার দিলাম। এখানে পরপর দেখো নাম্বার ওয়াইজ দিয়ে দিলাম আমার, তাহলে কে কতদিন আমার ওভার টাইম করেছে আবার এখন লেখা আছে। দেখো এ করেছিল 360 মিনিট, এর 220 মিনিট, তাহলে প্রথম চলো শিবানী গুপ্তা 360, দেখো এখানে আওয়ার হয়ে গেছে, কিন্তু আওয়ার করলে হবে না, আমাকে মিনিট করতে হবে। তাহলে MINS করে দিই, MINS মিনিটস করে দিলাম, এন্টার দিলাম। দেখো অটোমেটিক 360 হবে না, 360 মিনিট করে দিচ্ছি, MINS
হয়ে গেল। দেখো 360 মিনিট সমান 6 ঘন্টা লিখে দিয়েছে দেখো অটোমেটিক। তারপর দেখো সঞ্জনা কত আছে, 220 করে দিলাম, এখানেও MINS করে দিলাম, অটোমেটিক দেখো 3 ঘন্টা 40 মিনিট নিয়ে নিয়েছে। তারপর এর কত ছিল দেখি, এদের দুজনের পরপর ছিল না, লাস্টেরটা 180 ছিল, এন্টার দিলাম, এর হচ্ছে 180 দিন ছিল, করে দিলাম, এটা হচ্ছে মিনিট করে দিলাম, তাহলে 3 ঘন্টা হয়ে গেল। তাহলে দেখো আমার ওভার টাইমের জন্য অ্যাটেন্ডেন্সটা আমি এন্ট্রি করে সেভ করে দিলাম। তাহলে আমার অ্যাটেন্ডেন্সের কাজ কমপ্লিট। এখান পর্যন্ত আমার স্টেপ 6 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 6-এ গিয়ে আমি এই ডেট ওয়াইজ আমি যেভাবে লিখেছি সেভাবেই করলাম কিন্তু। এরপর স্টেপ 7-এ যাব, ওভার টাইমটা হয়ে গেল স্টেপ 7-এও, ওভার টাইম হয়ে গেল স্টেপ 7। এবার স্টেপ 8-এ হচ্ছে আমার স্যালারিটাকে পেমেন্ট করতে হবে। তাহলে প্রথম আমি স্যালারি তো পেমেন্ট করবো না 31 তারিখে, আমি পেমেন্ট করবো পরে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 14 তারিখ, যবে খুশি করতে পারি, কিন্তু 31 তারিখের মধ্যে আমার অ্যাটেন্ডেন্স দিয়ে স্যালারি কার কত পেবেল সেটাকে আমাকে দেখতে হবে। তার জন্য আমাকে একটা স্যালারি পেবেল বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কি খুলতে হবে? স্যালারি পেবেল বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। চলো ট্যালিতে যাই। তাহলে আমি একদম স্যালারি পেবেল অ্যাকাউন্টের জন্য আমি কিসে যাব? স্যালারি পেবেল অ্যাকাউন্ট খুলবো। চলো আমি হচ্ছে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর ওই পে হেডে গেলাম, সব করবো কিন্তু আমি পে হেড, অন্য জায়গায় করবো না। পে হেডে গেলাম, পে হেডে যে লিখবো স্যালারি পেবেল, এন্টার দিলাম। এখানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল করবো। দেখো পে হেড টাইপ নট অ্যাপ্লিকেবল যখনই করবো তখন দেখো কারেন্ট লাইবিলিটি চলে এসেছে, স্যালারি পেবেল কারেন্ট লাইবিলিটি, এরা বলেই দিয়েছিল দেখো স্যালারি পেবেল আন্ডার কারেন্ট লাইবিলিটি করতে। তো আমি আন্ডার কারেন্ট লাইবিলিটি করে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমার স্যালারি পেবেল এন্ট্রি একটা হয়ে গেল, ব্যাকে বেরিয়ে চলে এলাম। এরপর হচ্ছে আমি স্যালারিটা পেমেন্ট করব, পেবেল দেখাবো। 9 নম্বর স্টেপে চলে যাচ্ছি, ওই 31 তারিখেই আমি স্যালারি পেবেল এন্ট্রি দেখাবো। তার জন্য কি করব চলো দেখিয়ে দিই। ভাউচারে যাব, ভাউচারে গেলাম, ভাউচারে যে আদার্স ভাউচারে গেলাম, আদার্স ভাউচারে যে আগে করেছিলাম অ্যাটেন্ডেন্স, এখানে করব দেখো কন্ট্রোল F করলেও এটা চলে আসতো পেরোলে চলে গেলাম। পেরোলে থাকা অবস্থায় এই দেখো পেরোল যখন আমি চলে এলাম তখন আমি আবার অটোফিলে যাব, অটোফিলে গেলাম, অটোফিল দেখা এখানে পেরোল, তখন অ্যাটেন্ডেন্স দেখাচ্ছিল, এখন পেরোল দেখাচ্ছে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি কি করব? স্যালারি দেবো। তাই দেখো স্যালারিতে চলে গেলাম, এন্টার দিলাম। স্যালারিতে যাওয়ার পর এখানে দেখো আমাকে বলছে ঠিক আছে ডিক্লেয়ার্ড ভ্যালু করছি আমি, হ্যাঁ ট্যাক্সটা দেখো অন দ্য বেসিস অফ এত, এটা আমি হচ্ছে ডিক্লেয়ার্ড ভ্যালু করে দিলাম। ঠিক আছে, দিয়ে দেখো আমার এখানে দিয়ে দিয়েছে 1/5/2020 থেকে 31/5/2020 মধ্যে আমার স্যালারি পেবেল হবে। এন্টার দিলাম। এখানে দেখো আমি কি করবো? সমস্ত লোকে স্যালারি দেবো, এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এখানে নাম ওয়াইজ দেবো, নাম্বার ওয়াইজ করে দিলাম। দিয়ে এখানে দেখো যে স্যালারি পেবেল অ্যাকাউন্টটা খুললাম, তাই স্যালারি পেবেলটা এখন দেখাচ্ছে। স্যালারি পেবেলে এন্টার দিলাম। যখনই স্যালারি পেবেলে এন্টার দেবো, দাঁড়াও তোমার অটোমেটিক চলে আসবে, দাঁড়াও, হ্যাঁ দেখো চলে এলো আমার। প্রত্যেকে তলায় দেখো আরও আছে, দেখা যাচ্ছে 26টা আইটেম এখনো তলায় আছে। এখানে দেখো আমার কীভাবে ক্যালকুলেশন হয়েছে, দেখো ভালো করে দেখো প্রথমটা দেখো শিবানী গুপ্তা দেখো টোটাল বেসিক ছিল এত টাকা, বেসিক এই যতদিন কাজ করেছে তার বেসিসে বেসিক হয়েছে এত টাকা। তার উপর তোমার এই ক্যালকুলেশন হয়েছে, এই যে কী বলে হাউস রেন্ট অ্যালাউন্স এত টাকা, কনভেনিয়েন্স 400 টাকা, তারপর ওভার টাইম হচ্ছে এত টাকা। প্রফেশনাল ট্যাক্স হয়নি, কারণ কি প্রফেশনাল ট্যাক্সটা 0 হয়েছে কিসের জন্য? আচ্ছা প্রফেশনাল ট্যাক্স 0 হয়েছে তাই তো, ঠিক আছে দেখছি। তারপর হচ্ছে ইএসআইটা দেখো 0 হয়েছে, ইএসআই 0 হয়েছে কারণ বলে দিচ্ছি ইএসআই ক্যালকুলেশন তখনই হবে যখন তোমার 21,000 টাকা, কি বলছি 21,000 টাকার কারো যদি স্যালারি হয় বা তার বেশি হয়, 21,000 টাকার বেশি যদি কারো স্যালারি হয় গ্রস স্যালারি, তাহলে তার হচ্ছে ইএসআই ক্যালকুলেশন হবে না। কি বললাম? এটা নিয়ম, ইনকাম ট্যালিতে সেই ফর্মুলাটাই করা আছে। 21,000 টাকার বেশি যদি কারো স্যালারি হয়ে যায় তাহলে তার পি ট্যাক্স হবে না। এটা কি স্যার বাই ডিফল্ট করা আছে অটোমেটিক, ঠিক আছে। তাই দেখো এদের হচ্ছে 21,000 টাকার বেশি হয়ে যাবে স্যালারিটা, তুমি হচ্ছে যোগ করলে বুঝতে পারবে। তার জন্য এখানে তোমার নেয়নি 21,000 না 20,000, আমার মনে পড়ছে না, ঠিক মনে হচ্ছে 20,000, 21,000 নয়। তুমি এখানে দেখো এটা যোগ করলে 21 না 20 হচ্ছে, দেখে নাও তো একবার, 21,000ই হবে। আর প্রফেশনাল ট্যাক্স দেখো এরও দেখো, দেখো ইএসআইটা দেখো এর 21,000 টাকার কম হয়েছে বলে দেখো ইএসআই ক্যালকুলেশন হয়েছে, কিন্তু এর বেশি হয়েছিল বলে
ক্যালকুলেশন জিরো হয়েছে ইএসআই, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্সটা তোমার কারো ক্যালকুলেশন হয়নি, ইনকাম ট্যাক্স ধরো যার যে লাগবে তার হয়েছে, যার হয় না তার লাগে। এইভাবে তাহলে প্রত্যেকটা আমি ক্যালকুলেশন করে নিলাম। এটা ঠিকঠাকই হয়েছে, কেন প্রফেশনাল ট্যাক্সটা কেন হলো না আমি পরে দেখছি। চলো এন্টার দিলাম, দিয়ে এটাকে সেভ করে দিলাম, এটা আমার সেভ হয়ে গেল। এরপর চলো আমি এতে যাই, কি বলে ব্যালেন্স শিটে যেয়ে দেখি তোমার কি ব্যালেন্স শিটে কি দেখাচ্ছে, ভালো করে দেখো। ব্যালেন্স শিটে গেলাম, ব্যালেন্স শিটে যে আমার ডিটেলস করলাম, দেখো এখানে আমার দেখো স্যালারি পেবেল বলে এত টাকা দেখাচ্ছে, দেখতে পেয়েছো? স্যালারি এখন পেবেল হয়নি। ইএসআই দেখাচ্ছে এত টাকা, যে প্রভিডেন্ট ফান্ড দেখাচ্ছে এত টাকা, দেখতে পেয়েছো? মানে আমি যেগুলো করতে হবে সেগুলো আমাকে দেখাচ্ছে, যেগুলো আমার পেমেন্ট করতে হবে। তো আমি চলো স্যালারিটা তো আমি করে দিলাম যে পেমেন্ট করতে হবে, এবার চলো স্যালারি পেমেন্ট করে দেখাই। আমি স্যালারি পেমেন্ট করার জন্য তোমাকে কি বলেছি এখানে দেখে নাও ভালো করে। বলছে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুলতে হবে, ওপেনিং ব্যালেন্স 5 লাখ টাকা দিয়ে তারপর ওই ব্যাংক থেকে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো চলো আমি একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিই। আমি হচ্ছে কিয়েটে গেলাম, এটা হচ্ছে প্লেন লেজার, এটা প্লেন লেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এর ডিটেলস আমার কাছে নেই বলে আমি কিছু দিলাম না, শুধু এন্টার দিয়ে শুধু অ্যামাউন্টটা লিখে দেবো 5 লাখ টাকা। 5 লাখ টাকা একটা অ্যামাউন্ট দিয়ে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলেছে, আমি খুলে দিলাম, ব্যাস অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার চলো আমি পেমেন্ট করব। আবার হচ্ছে ভাউচারে গেলাম, ভাউচারে যাওয়ার পর হচ্ছে আমার পেমেন্ট, এই যে পেমেন্ট মানে F5, পেমেন্টে গেলাম। পেমেন্টে যাওয়ার পর এখানে আমার ডেবিট ক্রেডিট দেখালে হবে না, এখানে আমাকে সিঙ্গেল মোডে করতে হবে, চেঞ্জ মোডে যে আমি সিঙ্গেল এন্ট্রি মোডে করলাম। এই পেরোলে করতে গেলে আমাকে সিঙ্গেল এন্ট্রি মোডে করতে হবে, ডবল এন্ট্রি মোডে করলে হবে। এখানে চেঞ্জ করে নেবো আমি মোডটাকে, দিয়ে আমি আচ্ছা ডেটটা আমি ঠিক করে নিই। স্যালারি নিশ্চয় আমি পরে দেবো, ধরো আমি 5/6 স্যালারি দিচ্ছি, 5/6/20 স্যালারি দিচ্ছি, দিয়ে আমি এখানে অটোফিল করবো। অটোফিল করলাম, অটোফিল যখনই করলাম দেখো স্যালারি পেমেন্ট বলে অপশন আছে, স্যালারি পেমেন্ট এন্টার করলাম। কবে দিচ্ছি আমি স্যালারিটা পেমেন্ট করছি, কত ফ্রম আচ্ছা স্যালারিটা হচ্ছে তোমার হবে 1/5/20 থেকে 1/5/20 থেকে 31/5/20 ওই মাসের মধ্যে স্যালারি আমি পেমেন্ট করছি। কবে আমি পেমেন্ট করছি হচ্ছে 5/6 পেমেন্ট করছি, ভাউচার ডেট 5/6 অল করলাম, অল করে হচ্ছে স্যালারি পেবেল করলাম। স্যালারি পেবেল করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করলাম, এইটা আমার নো থাকবে, এন্টার দিলাম, দেখো চলে এলো সব স্যালারি পেবেল এত টাকা, কার কত টাকা দেখো টোটাল চলেছে, এখানে কার কত টাকা টোটাল চলে এসেছে, দিয়ে আমি এন্টার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখানে হচ্ছে দেখো তোমার চেক নাম্বার ফোন নাম্বার কিছু বলেছে মনে হচ্ছে আমার কিছু একটা, এখানে দেখো স্যালারি যখন পেমেন্ট করতে যাচ্ছি তখন একটা চেক নাম্বার বলছে, ওই যে চেক নাম্বার, এই চেক নাম্বারটা আমি ওখানে বসিয়ে দেবো, এন্টার দিলাম, এই যে চেক নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম, এন্টার দিলাম, দিয়ে সেভ হয়ে গেল। তাহলে আমার স্যালারি কমপ্লিট হয়ে গেল। এরপর আমার ব্যালেন্স শিটে গিয়ে দেখো কিছু দেখাচ্ছে কিনা, ব্যালেন্স শিটে গেলাম, ডিটেলস দেখো স্যালারি পেবেল 0 দেখাচ্ছে। এবার PAPSI তুমি যেদিন পেমেন্ট করবে সেদিন তুমি পেমেন্ট করে দেবে। এইটার জন্য তোমাকে ওই একটা করে, যেমন আমি স্যালারি পেবেল অ্যাকাউন্ট খুললাম, তারপর এখানে ESI পেবেল বলে একটা অ্যাকাউন্ট খুলতে পারো, খুলে ওখানে পেবেলে ট্রান্সফার করে দিলে, অথবা এটা না করলে এখান থেকে ডাইরেক্ট PAPSI পেমেন্ট হয়ে যাবে। যেমন করে এই স্যালারি পেমেন্ট করলাম তেমন করে ব্যাংকের মাধ্যমে PAPSIও পেমেন্ট করতে হবে। এরপর চলো তোমাদেরকে কি বলছে, আর বেশি এগোবো না, বলছে পে স্লিপ দেখাও, আর পে শিট দেখাও, অ্যাটেন্ডেন্স শিট এসব দেখাও। তো চলো আমি চলে যাই ডিসপ্লেতে যাব দেখার জন্য। ডিসপ্লে রিপোর্টে গেলাম, ডিসপ্লে রিপোর্টে যেয়ে দেখো আমার চলে এসেছে পেরোল রিপোর্ট, এই যে পেরোল রিপোর্টে ঢুকলাম। পেরোল রিপোর্টে প্রথমেই দেখো লেখা আছে পে স্লিপ এন্টার করলাম। এখানে আমি সবার জন্য করতে পারি বা একজন জন্য করতে পারি, আমি ধরো সবার জন্য দেখবো। এখানে আমি হচ্ছে অল্ট F2 টিপে পিরিয়ডটা সিলেক্ট করে নেবো, 1/5/2020 থেকে 31/5/2020 সিলেক্ট করে নিলাম, দিয়ে দেখো আমার প্রত্যেকে চলে এসেছে। দেখো এখানে দেখো, ধরো আমি প্রথম হচ্ছে ধরো আমি লিখলাম শিবানী গুপ্তাটা দেখবো, শিবানী গুপ্তাটা করে এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম দেখো তার পে স্লিপটা হচ্ছে এরকম, তা তুমি করে নাও। দেখো এমপ্লয়ি কোড দেওয়া আছে, তার ডেজিগনেশন ডিটেলসগুলো দিলে এখানে শো করতো, আমি এমপ্লয়ি ডিটেলস দিইনি বলে এগুলো শো করছে না। দেখো বেসিক স্যালারি ছিল এত, এইচারে ছিল এত, এইসব ছিল এত, দিয়ে এখানে তোমার টোটাল গ্রস স্যালারি হলো এত। দেখো এটা 20,000 টাকার বেশি হলে তোমার হচ্ছে এটা হবে না, হ্যাঁ তার জন্য হয়নি, মানে প্রফেশনাল ট্যাক্সটা 20,000 টাকার বেশি হলো। দেখো 20,000 টাকার বেশি হয়েছে, তার জন্য দেখো আমার কাটেনি, শুধুমাত্র কী কেটেছে, PFটা কেটেছে।
পিএফ কেটে আমার হচ্ছে এখানে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কত 18,115 টাকা। এইটা তুমি হচ্ছে কেউ যদি পে স্লিপ চায় তুমি এটা দিয়ে দেবে, পে স্লিপ অনেকে বলে না আমাকে পে স্লিপ, এটা প্রিন্ট করে দিয়ে দেবে। এই হলো তোমার পে স্লিপ দেখানো হয়ে গেল। তারপর পে সিট, এই যে পে সিট চলে যাও, তুমি কাকে কত টাকা পে করেছো তার জন্য সিট, আবার হচ্ছে পেটা চেঞ্জ করে নাও 1/5/20 থেকে 31/5/20 এন্টার দিলাম, আর পে সিট প্রত্যেকে ডিটেলস দিয়েছে কাকে কত কি করেছি। এই দেখো এই যেমন প্রথম হচ্ছে শিবানী গুপ্তাটাই দেখো এই আছে এত টাকা, এই এত টাকা, এই এত টাকা, এই তার যে গ্রস হচ্ছে এত, তার থেকে কেটেছি আমি এইটা কেটেছি, আর কিছু কাটেনি দিয়েছি। এরপরে এইদিকে আরও আছে, এই যে দেখে যাও এরপরে আছে এইদিকে আরও, এই যে দিয়ে তাকে আমি টোটাল পেমেন্ট করেছি 18,100 এত টাকা। এই হচ্ছে ব্যাপার, এটা হয়ে গেল। তারপর কি বলেছে অ্যাটেন্ডেন্স শিট আর অ্যাটেন্ডেন্ট রেজিস্টার। চলো অ্যাটেন্ডেন্স শিট আর অ্যাটেন্ডেন্ট রেজিস্টারটা দেখি কী আছে। এখানে দেখো অ্যাটেন্ডেন্স শিট, এই যে অ্যাটেন্ডেন্স শিট চলে এলো, অ্যাটেন্ডেন্স শিট গেলাম, পেরোল রেজিস্টার পরে যাবো। অ্যাটেন্ডেন্স শিটে যে এখানে আবার আমাকে পেডটা চেঞ্জ করে দিতে হবে 1/5/20 থেকে 31/5/20 পর্যন্ত। এই চলে এলো অ্যাটেন্ডেন্স শিট, কে কতদিন ছিল দেখো, এ দেখো 18 দিন কাজ করেছে, এ হচ্ছে 26 দিন কাজ করেছে, এত ঘন্টা ওভার টাইম ছিল, এত ঘন্টা ডিটেলস সব চলেছে দেখো। এটা তোমার ধরো তোমার মালিক চাইলো কোম্পানিতে কাজ করছো যে কে কতদিন কাজ করেছে, কাকে ওভার টাইম দেওয়া হয়েছে তার ডিটেলস দাও, তুমি এটাকে প্রিন্ট করে দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে তোমার ওভারঅল পে রোল, একদম সহজ করে করালাম। ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, যারা আটকাবে একটু দেখে দেখে করবে। এরপর তোমার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সিস্টেম হয়, এইটা ওভারঅল জেনে গেলে তারপর তুমি নিজে ঘাটতে ঘাটতে সব শিখিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে এই পর্যন্ত তোমার পেরোল কমপ্লিট হলো, এর পরের দিন দেখা যাক কী করা যায়।